আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞানের অষ্টম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে রেচন প্রক্রিয়া। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক বছর এই অধ্যায় থেকে অনেকগুলা সিকিউ, এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসে। তো ভাইয়া চেষ্টা করব আজকের এক ক্লাসেই এই অধ্যায়ের সবগুলা বেসিক সিকিউ এবং এমসিকিউ তোমাদেরকে খুব সহজ করে বুঝিয়ে বলার জন্য। তো চলো শুরু করি। এই অধ্যায়ের একদম শুরুর যে টপিকটা সেটার নাম হচ্ছে রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়া আসলে কি? আমরা যদি খুব সহজ করে বলি যে আমরা জানি আমাদের শরীরে প্রতিনিয়ত অসংখ্য রাসায়নিক বিক্রিয়া হয়। আর এই রাসায়নিক বিক্রিয়াগুলোর ফলে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, সেই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলা শরীর থেকে বের করে দেওয়ার নামই হচ্ছে রেচন প্রক্রিয়া। ব্যাপারটা হচ্ছে এরকম যে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, হ্যাঁ, এটা মূলত শরীর থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া। ঠিক আছে? আর এই জিনিসটাই হচ্ছে আসলে রেচন প্রক্রিয়া। তাহলে রেচন প্রক্রিয়া মানে কি? রেচন প্রক্রিয়া মানে হচ্ছে শরীর থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে বের করে দেয়া। এখন কথা হচ্ছে আমরা যে বললাম নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে শরীর বের করে দেয়। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আসলে কি? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো হচ্ছে আসলে আ আমরা যে আমিষ জাতীয় খাবারগুলা খাই, হ্যাঁ? আমরা যে আমিষ জাতীয় খাবারগুলা খাই, সেই আমিষ জাতীয় খাবারগুলা যখন আমাদের শরীরে ডাইজেস্ট হয়, অর্থাৎ হজম হয়, তখন এগুলা থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিডগুলা আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এটা আমাদের শরীর গঠন করার কাজ করে। তবে আমরা যত ধরনের অ্যামাইনো অ্যাসিড আসলে খাবার হিসেবে গ্রহণ করি, সবগুলা কিন্তু আমাদের শরীরে কাজে আসে না। এখান থেকে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের শরীরে কোনো কাজে আসে না। সেগুলাই মূলত সেগুলাই মূলত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি করে। তাইলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আসলে কোত্থেকে আসে? সেগুলো আসে হচ্ছে আ অ্যামাইনো অ্যাসিড থেকে। কোত্থেকে? অ্যামাইনো অ্যাসিড থেকে। ওকে? এখন এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলা কি, কি? এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোর মধ্যে আছে আসলে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হ্যাঁ? আরো আছে হচ্ছে অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। এগুলাই হচ্ছে প্রধানত আমাদের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, যা আসলে অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। ঠিক আছে? তো এই বর্জ্য পদার্থগুলাই আসলে কিডনির মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। যা আমাদের শরীরে যদি কোনো কারণে আটকা পড়ে যায়, তখন আসলে আমাদের শরীরে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। যেগুলা নিয়ে ভাইয়া একদম অধ্যায়ের শেষের দিকে আলোচনা করব। তো আমরা রেচন প্রক্রিয়া কি বুঝলাম? রেচন প্রক্রিয়ার মাধ্যমে যে রেচন পদার্থগুলা শরীর থেকে বের হয়ে যায়, সেগুলাকে আমরা দেখলাম। এখন বিষয়টা হচ্ছে এই রেচন প্রক্রিয়াটা আসলে আমাদের শরীরে হয় কিভাবে? তোমরা জানো যে আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, সেই কাজগুলো আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তন্ত্রের মাধ্যমে হয়। যেমন আমাদের শরীরের খাবার পরিপাকের যে কাজটা সেটা পরিপাক তন্ত্রের মাধ্যমে হয়। শরীরের রক্ত সংবহন প্রক্রিয়াটা রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে হয়। ঠিক একইভাবে আমাদের এই রেচন প্রক্রিয়াটাও আসলে রেচন তন্ত্রের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে হয়? রেচন তন্ত্রের মাধ্যমে। এই তন্ত্রটাও কিন্তু আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটা তন্ত্র। এইটার মাধ্যমেই শরীর থেকে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা শরীর থেকে বের হয়ে যায়। তো যেহেতু তন্ত্র, আমরা জানি প্রত্যেকটা তন্ত্র হয় অনেকগুলো অঙ্গের সমন্বয়ে। তো এখানেও বেশ কিছু অঙ্গ থাকবে। তো সেই অঙ্গগুলা কি? সেটা যদি আমরা একটু ড্রয়িং করে বুঝার চেষ্টা করি, একটা আ রেচনতন্ত্রের মধ্যে আসলে প্রধানত আ একজোড়া বৃক্ষ থাকে। এই বৃক্ষগুলা হচ্ছে একটা একটু খেয়াল করো সবাই। এই যে আমি এই ২ টা গঠন আঁকলাম, এগুলো হচ্ছে মূলত বৃক্ষ। বৃক্ষ নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। তাইলে আমাদের রেচনতন্ত্রের আ মধ্যে থাকে ২ পাশে ২ টা একজোড়া বৃক্ষ এবং উভয় বৃক্ষ থেকেই যে নলের মতো একটা গঠন বের হয়, এটাকে বলে ইউরেটার, হ্যাঁ? ইউরেটার। তাহলে ইউরেটারের সংখ্যাও ২ টা। একটা বৃক্ষ থেকে একটা করে ইউরেটার বের হয়, ২ টা বৃক্ষ থেকে ২ টা ইউরেটার বের হবে।
এবং এই ২ টা ইউরেটের যেই জায়গায় এসে যুক্ত হবে এটার নাম হচ্ছে মূত্রথলি। ঠিক আছে? মূত্রথলি। এবং এই মূত্রথলি থেকে মূত্রগুলা যে নালীর মাধ্যমে বের হয়ে যায় এটার নাম হচ্ছে মূত্রনালী। তাইলে আমরা খুব সহজেই এখান থেকেই রেচনতন্ত্রের অঙ্গগুলা কি, কি সেটা মনে রাখতে পারবো। কি, কি? আমরা যদি এদিকে একটু নোট করে নিই তাহলে একজোড়া বৃক্ষ, ওকে? অর্থাৎ একজোড়া কিডনি আর হচ্ছে একজোড়া ইউরেটার এবং একটা মূত্রথলি আর হচ্ছে একটা মূত্রনালী, ওকে? তাহলে এগুলাই হচ্ছে প্রাচনতন্ত্রের অঙ্গ। আর এই অঙ্গগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অঙ্গটা সেটাই হচ্ছে আসলে বৃক্ষ। হ্যাঁ, এটাকেই বলা হয় রেচনতন্ত্রের প্রধান অঙ্গ। এটা হচ্ছে রেচনতন্ত্রের প্রধান অঙ্গ। তাহলে রেচনতন্ত্রের অঙ্গ কি, কি? একজোড়া বৃক্ষ, একজোড়া ইউরেটার আর একটা মূত্রথলি এবং একটা মূত্রনালী, যেটার মাধ্যমে শরীর থেকে মূত্রগুলা বের হয়ে যাবে। আর এই অঙ্গগুলোর মধ্যে প্রধান অঙ্গ বলা হয় বৃক্ষকে। এখন আমরা বৃক্ষের গঠন এবং বিবরণগুলো একটু খেয়াল করব। আচ্ছা, তার আগে আমরা কিছু যদি আ আ এমসিকিউ বা দেখে নেই। তো দেখো, একটা প্রশ্ন আসছে, নিচের কোনটি রেচন পদার্থ? তো আমরা একটু আগেই পড়ে আসছি রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। তাহলে এখানে কোন অপশন, এইখানে কোনটা আছে দেখো তো? অ্যামোনিয়া আছে। তার মানে হচ্ছে রেচন পদার্থ হবে অ্যামোনিয়া। কিন্তু অন্য যে ওয়ার্ডগুলো আছে একটু খেয়াল করো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এগুলা কি? এগুলো হচ্ছে আসলে রক্তের কিছু প্রোটিন। এগুলো কিন্তু রেচন পদার্থ না। তো সুতরাং উত্তর হবে হচ্ছে অ্যামোনিয়া। এরপর দেখো আরো একটা প্রশ্ন, যে সিলেট বোর্ড ২০২৪ আসছিল যে মানুষের মূত্রের কত ভাগ পানি? এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে আমাদের মূত্রের মূত্রের ৯৫ ভাগ, কত ভাগ? ৯৫% বা ৯৫ ভাগ হচ্ছে পানি। ঠিক আছে? আর বাকি ৫% থাকে বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়াল এবং খনিজ লবণ। তাহলে উত্তর হবে কত? ৯৫%। মূত্রের কত পার্সেন্ট পানি? ৯৫% পানি। এরপরে আছে হচ্ছে কোন খাবারের অতিরিক্ত গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? আরো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আসলে যে খাবারগুলা গ্রহণ করি তার মধ্যে ২ টা প্রধান খাবার হচ্ছে আমিষ জাতীয় খাবার এবং শর্করা জাতীয় খাবার। তো আমিষ জাতীয় খাবার, এই খাবারগুলো আসলে আমাদের মূত্রের অম্লতা বৃদ্ধি করে। অম্লতা বৃদ্ধি করে। হুম? আর শর্করা জাতীয় খাবারগুলো হচ্ছে আমাদের মূত্রের ক্ষারীয় বা ক্ষারত্ব বৃদ্ধি করে। ঠিক আছে? তাহলে এবার বলো তো যে এই প্রশ্ন অনুযায়ী কোন খাবারে অতিরিক্ত গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? তাহলে আমিষ জাতীয় খাবারের মধ্যে কি আছে? এখানে দেখো অপশনে মাছ, ভাত, আলু, আম। তাহলে কোনটা হবে? মাছ। কারণ মাছ হচ্ছে আমিষ জাতীয় খাবার। আর ভাত, আলু, আম এগুলা কিন্তু আমিষ জাতীয় খাবার না। এগুলা প্রধানত শর্করা জাতীয় খাবার। সুতরাং উত্তর হবে মাছ। ঠিক আছে? তাহলে এই ২ টা কথা আমরা খুব ভালো করে মনে রাখবো। আমিষ জাতীয় খাবারে অম্লতা বৃদ্ধি পায় আর শর্করা জাতীয় খাবারে ক্ষারত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে? ওকে। আরেকটা প্রশ্ন দেখো, মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? এটা দিনাজপুর বোর্ড ২০২৪ আসছিল। মূলত ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইউরোক্রোম এগুলো সবগুলাই হচ্ছে রেচন পদার্থ। তবে এই আ মূত্রের রং হলুদ হওয়ার জন্য যে পদার্থটা দায়ী সেটা হচ্ছে ইউরোক্রোম। সেটা কি? ইউরোক্রোম। এই ইউরোক্রোমটার কারণেই মূলত আমাদের প্রস্রাবের কালারটা কিছুটা হলুদ হয়। আর বাকি উপাদানগুলা কিন্তু হলুদ হওয়ার জন্য বা রং পরিবর্তনের জন্য দায়ী না। এরা হচ্ছে রেচন পদার্থ। তারপরেই বৃক্ষ। বৃক্ষ হচ্ছে, আমরা একটু আগেই বলে আসলাম যে রেচনতন্ত্রের সবথেকে প্রধান অঙ্গ এবং সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং বৃক্ষ সম্পর্কে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। সুতরাং আমরা এই টপিকটা যখন আলোচনা করব তখন তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। তো বৃক্ষ সম্পর্কে আমরা যে কথাগুলো শুরুতেই একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে বৃক্ষের অবস্থান। বৃক্ষের অবস্থানটা যদি আমরা একটু ক্লিয়ার করি, বৃক্ষ আসলে আমাদের উদর গহ্বরের নিচের দিকে, হ্যাঁ, নিচের দিকে
আহ, মেরুদণ্ডের দুই পাশে, মেরুদণ্ডের দুই পাশে পিঠের দিকে, পিঠের দিকে অবস্থান করে। ঠিক আছে, এখানে দুইটা গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে উদর গহ্বরের নিচের দিকে। উদর গহ্বর কি? আমরা জানি যে আমাদের শরীরের এই অংশটার মধ্যে দুইটা গহ্বর আছে, উপরের দিকে হচ্ছে বক্ষ গহ্বর আর নিচের দিকে হচ্ছে উদর গহ্বর। হ্যাঁ, ডায়াফ্রামের নিচের যে অংশটা সেটা হচ্ছে উদর গহ্বর, আর উদর গহ্বরের নিচের দিকে, পেছনের দিকে, পিঠের দিকে, হ্যাঁ, পেছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে আসলে দুইটা কিডনি অবস্থান করে। তাহলে কিডনির অবস্থানটা কোথায়? কিডনির অবস্থানটা হচ্ছে উদর গহ্বরের নিচের দিকে, মেরুদণ্ডের দুই পাশে, পিঠের দিকে। ঠিক আছে, এবং এই দুইটা কিডনির একটা ডানে, একটা হচ্ছে বামে। ডানে যে কিডনিটা অবস্থান করে সেটা একটু নিচে হয়, আর বামে কিডনিটা একটু উপর হয়। কেন ডানের কিডনিটা একটু নিচে হয়? তোমরা জানো যে ডানে আমাদের লিভার অবস্থান করে। লিভার কিন্তু আমাদের শরীরের সেকেন্ড লার্জেস্ট অর্গান। হ্যাঁ, এটা যেহেতু অনেক বড়, সেহেতু ডান দিকে বেশ কিছু জায়গা এটা দখল করে রাখে এবং কিডনিটা একটু নিচে হয়। ওকে, এরপরে আমরা কিডনির অবস্থানের পরে কিডনির রংটা যদি একটু খেয়াল করি, কিডনির রংটা আসলে কেমন? কিডনির রংটা হয়, এটা সম্পর্কে আসলে একেক জায়গায় একেকটা তথ্য দেয়া আছে। তবে তোমাদের বই অনুযায়ী যে তথ্যটা সেটা হচ্ছে কালচে লাল। ঠিক আছে? কোনো বইয়ে বা তোমরা যদি উপর লেভেলের বইগুলো একটু খুলে দেখো, দেখবে এখানে শুধু লাল লেখা আছে, লালচে রঙের বা খয়েরি রঙের লেখা আছে। কিন্তু আসলে তোমাদের জন্য সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন হচ্ছে যেটা তোমাদের বইয়ে আছে সেটা। তাহলে আমরা কালচে লাল এই কথাটাকেই মনে রাখবো। পরীক্ষায় আসলে এটাই দাগাবো। ঠিক আছে? আর এটার আকৃতিটা আসলে শিমের বিচির মতো, শিম বীজের মতো। ঠিক আছে, এটা মনে রাখবা। একটা শিমের বীজ দেখতে যেমন, কিডনির গঠনটা হচ্ছে দেখতে ওরকম। এছাড়াও আমরা এটার যদি আকারটা যদি একটু মনে রাখি, হ্যাঁ, কিডনির আকারের ক্ষেত্রে আসলে তিনটা কথা চলে আসে। একটা হচ্ছে কিডনির দৈর্ঘ্য। একটা কিডনি সাধারণত 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়, এবং এদের প্রস্থ হয় হচ্ছে সাধারণত 5 থেকে 6 সেন্টিমিটার, এবং পুরুত্ব পুরুত্ব হয় সাধারণত 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাইলে কিডনির আমরা আকারটা যদি একটু খেয়াল করি, তাহলে কিডনির দৈর্ঘ্য হয় হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ হয় হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার, এবং পুরুত্ব হয় 3 সেন্টিমিটার। তাহলে আমরা কি বৃক্ষের অবস্থান জানলাম, রং জানলাম, আকৃতি জানলাম, এবং আকারটাও জানলাম। এই তথ্যগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আরও একটা তথ্য আছে, যেমন আমরা যদি বলি কিডনির ওজন, এই ওজনের ক্ষেত্রে আসলে আমরা সাধারণত বলতে পারি যে একটা কিডনি হচ্ছে প্রায় 150 গ্রাম। হ্যাঁ, এটাকে প্রায় লেখার একটা কারণ আছে। আসলে কিডনি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আসলে ওজনটা একটু ভিন্ন ভিন্ন। পুরুষ দেহে ওজনটা 150 থেকে 170 গ্রাম পর্যন্ত হতে পারে, আবার মহিলাদের দেহে সেটা 130 থেকে 150 হতে পারে। তো ভাইয়া, তোমাদের এত জটিল না করার জন্য একটা মাঝামাঝি মান লিখে দিলাম, ওজনটা হচ্ছে 150 গ্রাম। ঠিক আছে, এই টুকটাক তথ্যগুলো তোমরা চাইলে একটু মনে রাখতে পারো, পরীক্ষার জন্য এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা বৃক্ষের যদি গঠনটা নিয়ে কথা বলি, যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা সম্পর্কে তোমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে সৃজনশীলে। তো বৃক্ষের গঠনটার জন্য আমরা যদি ছবিটা একটু খেয়াল করি, বৃক্ষের গঠনটা হচ্ছে বেসিক্যালি কিরকম, একটা শিম বিচির মতো। ঠিক আছে, একটা বৃক্ষের গঠন হচ্ছে অনেকটা শিম বীজের মতো, এবং এটার দুইটা দিক, একটা হচ্ছে তার ভেতরের দিক, একটা হচ্ছে বাইরের দিক। এই জিনিসটাকে আমরা একটু এদিকে নিয়ে যে, আচ্ছা, এটার ভেতরের যে দিকটা সেটাকে বলা হয় অবতল অবতল অংশ, আর যেটা বাইরের দিক সেটাকে বলা হয় উত্তল অংশ। তো অবতল অংশের এই যে একটা খাঁজ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে আসলে, এটাকে বলা হয় হাইলাম। হ্যাঁ, হাইলাম অথবা হাইলাস। তাহলে অবতল অংশের খাঁজটাকে কি বলা হয়? হাইলাম অথবা হাইলাস। এবং এই অবতল অংশে আসলে
বৃক্ষের কিছু স্ট্রাকচার বের হয়ে যায়, আবার কিছু স্ট্রাকচার বা গঠন আসলে প্রবেশ করে। তো যে গঠনগুলা বের হয়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরেটার। তাহলে বৃক্ষ থেকে যে গঠনটা বের হয়ে যায় সেটা হচ্ছে ইউরেটার, এবং বৃক্ষ থেকে যে আরেকটা গঠন বের হয়ে যায় সেটা হচ্ছে রেনাল ধমনী। ঠিক আছে, রেনাল রেনাল শিরা, রেনাল শিরা। তাহলে এই দুইটা গঠন বৃক্ষ থেকে বের হয়ে যায়। আর যে দুইটা গঠন বৃক্ষের মধ্যে প্রবেশ করে তার মধ্যে একটা হচ্ছে রেনাল নার্ভ বা স্নায়ু, আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যেটা প্রবেশ করে সেটা হচ্ছে রেনাল ধমনী। তাইলে বৃক্ষের মধ্যে আসলে যে দুইটা গঠন প্রবেশ করে সেগুলো হচ্ছে রেনাল নার্ভ এবং রেনাল ধমনী, আর যে দুইটা গঠন বের হয়ে যায় সেই দুইটা হচ্ছে রেনাল শিরা এবং ইউরেটার। এই রেনাল শব্দটা আসলে আমরা ব্যবহার করতেছি এই জন্য কারণ বৃক্ষের বায়োলজিক্যাল টার্ম হচ্ছে রেনাল, এই জন্য আমরা সব জায়গায় রেনাল কথাটাকে ব্যবহার করতেছি। তাইলে আমরা দেখলাম যে বৃক্ষের যে অবতল অংশের খাঁজ, এই অবতল অংশের খাঁজ থেকে দুইটা গঠন বের হয়ে যাচ্ছে এবং দুইটা গঠন প্রবেশ করতেছে। এরপর আসো, বৃক্ষের বাইরে খুবই পাতলা একটা আবরণ থাকে। এই পাতলা আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। এই পাতলা আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। ঠিক আছে, রেনাল ক্যাপসুল কেন? কারণ রেনাল মানে কিডনি আর ক্যাপসুল মানে আবরণ। তাহলে কিডনির আবরণ, এই জন্য এটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। ক্লিয়ার? ওকে, দেন একটু খেয়াল করো, এই কিডনির ভেতরে, ভেতরের যে অংশটা, এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় রেনাল কর্টেক্স। এটাকে বলা হয় রেনাল, এটাকে বলা হয় রেনাল কর্টেক্স। এবং রেনাল কর্টেক্সের ভেতরের যে অংশটা এটাকে বলা হয় রেনাল মিডুলা। এটাকে বলা হয় রেনাল মিডুলা। তাহলে এই অংশটার নাম হবে হচ্ছে রেনাল মিডুলা। ক্লিয়ার? তাহলে রেনাল কর্টেক্স কোনটা? এই যে রেনাল ক্যাপসুলের পরের যে অংশটা এটা হচ্ছে রেনাল কর্টেক্স, এবং রেনাল কর্টেক্সের ভেতরের যে অংশটা সেটার নাম হচ্ছে রেনাল মিডুলা। এবং এই রেনাল মিডুলার মধ্যে, রেনাল মিডুলার মধ্যে কিছু পিরামিড সদৃশ গঠন দেখতে পাওয়া যায়। এই পিরামিড সদৃশ গঠনগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এগুলাকে কি বলে? রেনাল পিরামিড। তাহলে আমরা অনেকগুলো রেনাল পিরামিড এঁকে নিলাম। এই যে পিরামিড সদৃশ গঠনগুলা, এগুলাকে বলা হয় রেনাল পিরামিড। ওকে, তাহলে এই গঠনগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। এবং এই রেনাল পিরামিড কিন্তু প্রায় 8 থেকে 12টা পর্যন্ত হইতে পারে। তাইলে একটা বৃক্ষের গঠনে একদম সবার বাইরে যে আবরণটা পাবো সেটা হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুলের পরের যে গঠনটা সেটা হচ্ছে রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্সের পরে যে অংশটা সেটা হচ্ছে রেনাল মেডুলা, এবং রেনাল মেডুলার মধ্যে যে পিরামিড সদৃশ গঠনগুলা এগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। তো রেনাল পিরামিড কয়টা থাকে? 8 থেকে 12টা। ঠিক আছে, এবং এই রেনাল পিরামিডের মুখে, রেনাল পিরামিডের মুখে কিছু ছিদ্র থাকে। এই ছিদ্রগুলা মূলত রেনাল পিরামিডে যে ইউরিনগুলা তৈরি হবে সেগুলাকে কালেক্ট করে
নিয়ে আসবে। ঠিক আছে? এগুলাকে কোথায় নিয়ে আসবে? এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে নিয়ে আসবে। এই গঠনটার নামই হচ্ছে আসলে রেনাল প্যাপিলা। তাইলে রেনাল পিরামিডের মুখে বা মাথায় যে গঠনটা বা যে ছিদ্রটা থাকে সেগুলাকে বলা হয় রেনাল প্যাপিলা, এবং এই ছিদ্রপথেই আসলে মূত্রগুলা এই রেনাল এই জায়গাটার মধ্যে আসে, এই জায়গাটার মধ্যে আসে, এই জায়গাটার মধ্যে আসে। আর এটার নাম হচ্ছে আসলে রেনাল প্যালভিস। এটার নাম হচ্ছে প্যালভিস। তাইলে রেনাল পিরামিডের মধ্যে যে ইউরিনগুলা তৈরি হবে সেগুলা প্যাপিলার মাধ্যমে কোথায় আসবে? প্যালভিসে আসবে, এবং প্যালভিস থেকে সেটা ইউরেটার হয়ে মূলত মূত্রথলিতে গিয়ে জমা হবে। তাহলে বৃক্ষের গঠনে আমরা যে জিনিসগুলো দেখব, শুরুতেই আবার আমরা যদি একটু হাইলাইট করি, এই অবতল অংশের খাঁজগুলো হচ্ছে হাইলাম, এবং এই দিক দিয়ে দুইটা গঠন প্রবেশ করে, সেগুলো হচ্ছে রেনাল নার্ভ আর রেনাল ধমনী। আর যে দুইটা গঠন বের হয়ে যায় সেগুলো হচ্ছে রেনাল শিরা এবং ইউরেটার। এবং বাইরের দিক থেকে যে আবরণটা থাকবে সেটা হচ্ছে রেনাল ক্যাপসুল। আর ক্যাপসুলের পরে যে গঠনটা সেটা হচ্ছে রেনাল কর্টেক্স, এবং রেনাল কর্টেক্সের পরে ভেতরের অংশটা হচ্ছে রেনাল মেডুলা। আর রেনাল মেডুলায় যে পিরামিড সদৃশ গঠনগুলো থাকবে সেগুলো হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিড কয়টা হয়? 8 থেকে 12টা। এবং রেনাল পিরামিডের মুখে যে অংশটা বা যে ছিদ্রগুলো থাকে এগুলাকে বলে রেনাল প্যাপিলা। এই রেনাল প্যাপিলার মাধ্যমেই আসলে এই যে অংশটা, এই অংশটার মধ্যে অর্থাৎ রেনাল প্যালভিসে মূত্রগুলো আসবে, এবং রেনাল প্যালভিস থেকে সেটা ইউরেটার হয়ে মূত্রথলিতে যাবে। এই হচ্ছে বৃক্ষের গঠন। ভাইয়ার ছবি আঁকার স্কিলটা একটু দুর্বল, কিন্তু আশা করি তোমরা খুব সুন্দর ছবি আঁকতে পারো। তো আশা করি তোমরা পরীক্ষায় এই ছবিটা খুব সুন্দর করে চিহ্নিত করার মাধ্যমে ভালো একটা মার্ক তুলে নিবা। এরপর আসো আমরা এই বিষয় নিয়ে কিছু এমসিকিউ যদি একটু খেয়াল করি। মূলত এই টপিক থেকে অনেকগুলো এমসিকিউ আসে। নিচের কোনটি বৃক্ষের অবতল অংশের ভাঁজ? আমরা একটু আগে বলে আসলাম অবতল অংশের ভাঁজ হচ্ছে কি? হাইলাম। অবতল অংশের ভাঁজ কি? হাইলাম। আর প্যাপিলা, রেনাল প্যালভিস, রেনাল ক্যাপসুল এগুলো আসলে বৃক্ষের গঠনের অন্যান্য অংশ, তবে ভাঁজটা হচ্ছে কি? হাইলাম। ওকে? দেন এরপরে দেখো কিডনির আবরণকে কি বলে? কিডনির আবরণকে কি বলে? রেনাল ক্যাপসুল। রেনাল মানে কিডনি আর ক্যাপসুল মানে হচ্ছে আবরণ। তাহলে কিডনির আবরণকে কি বলে? রেনাল ক্যাপসুল। ক্লিয়ার? দেন দেখো আরেকটা প্রশ্ন, যে মেডুলা সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে? এটাও কিন্তু পরীক্ষায় আসছে চট্টগ্রাম বোর্ডে। তাহলে রেনাল পিরামিডে কয়টা, মেডুলায় কয়টা রেনাল পিরামিড থাকে? 8 থেকে 12টা। 8 থেকে 12টা। এরপরে দেখো রেনাল পিরামিডগুলোর অগ্রভাগে প্রসারিত হয়ে কি গঠন করে? রেনাল পিরামিডের অগ্রভাগ গঠন হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। রেনাল প্যাপিলা মূলত অগ্রভাগটা ছিদ্রযুক্ত যে গঠনটা তৈরি হয় সেটাই হচ্ছে রেনাল প্যাপিলা। এটা মূলত পরবর্তীতে ইউরিনগুলোকে প্যালভিসে নিয়ে যায়। তো এই হচ্ছে বৃক্ষের গঠন নিয়ে আলোচনা। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃক্ষের গঠন ও কাজের একক নেফ্রন। এই টপিকটাও পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় মেইনলি তোমাদের দুটো টপিক থেকেই সিকিউ হয় বারবার। একটা হচ্ছে বৃক্ষের গঠন আর একটা হচ্ছে নেফ্রনের গঠন। তো আমরা বৃক্ষের গঠনটা একটু আগে দেখলাম, এবং বৃক্ষ রিলেটেড কিছু এমসিকিউ আমরা দেখলাম যে পরীক্ষায় কেমন টাইপের এমসিকিউ আসে। এবার আমরা নেফ্রনের সম্পর্কে একটু জানবো। ঠিক আছে? তো নেফ্রন আসলে কি? নেফ্রন হচ্ছে বৃক্ষের গঠন ও কাজের একক। এটা বৃক্ষকে গঠন করে, এবং বৃক্ষের যে মেইন কাজ অর্থাৎ ইউরিন তৈরি করা, এই কাজটাও মেইনলি নেফ্রন করে। এই জন্য এটাকে বলা হয় বৃক্ষের গঠন ও কাজের একক। ক্লিয়ার? তো বৃক্ষের আহ, গঠন এবং কাজের এককের নাম নেফ্রন। নেফ্রনের ছবিটা যদি একটু খেয়াল করো,
এটা হচ্ছে একটা ন্যাফ্রনের ছবি। এটা হচ্ছে একটা কিসের ছবি? ন্যাফ্রনের ছবি। ঠিক আছে ভাইয়া? এটাই হচ্ছে ন্যাফ্রন, যেটা মূলত বৃক্ষের গঠন ও কাজের একক। তো এইটার গঠন সম্পর্কে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখো এটার মূলত এই অংশটা, হ্যাঁ, এই অংশটাকে বলা হয় রেনাল কর্পাসল। এটাকে বলা হচ্ছে রেনাল কর্পাসল। এটাকে বলে রেনাল কর্পাসল। তাহলে বৃক্ষের এই অংশটার নাম কি? রেনাল কর্পাসল। আর এইটার পরে এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত যে অংশটা, এটাকে বলা হয় রেনাল টিবিউলস। এটাকে বলে রেনাল রেনাল টিবিউলস। ঠিক আছে? তাহলে ন্যাফ্রনের প্রধানত কয়টা অংশ? ন্যাফ্রনের দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিবিউলস। ওকে, এই রেনাল কর্পাসলটা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখবা এইটার আবার দুইটা গঠন দেখা যাচ্ছে। একটা হচ্ছে লাল কিছু পেঁচানো পেঁচানো দড়ির মতো অংশ, আর হচ্ছে একটা পেয়ালার মতো অংশ, একটা বাটির মতো অংশ। তো এই অংশ দুইটা আসলে হচ্ছে একটা, বা এটার যে লাল যে অংশটা সেটা হচ্ছে, বা লাল কালি দিয়ে আমি যে অংশটা আঁকছি, এটা হচ্ছে গ্লোমেরুলাস। এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। আর বাটির মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোউম্যানস ক্যাপসুল। তাহলে ন্যাফ্রনের যে প্রধান দুইটা অংশ, তার মধ্যে একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিবিউলস। এবং রেনাল কর্পাসলের আবার দুইটা অংশ, গ্লোমেরুলাস এবং বোউম্যানস ক্যাপসুল। তাহলে কোনটা গ্লোমেরুলাস? এই যে লাল কালি দিয়ে আঁকা যে দড়ির মতো একটা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্লোমেরুলাস। আর এই বাটির মতো গঠনটার নাম হচ্ছে বোউম্যানস ক্যাপসুল। এবং এরপর থেকে পেঁচানো যে লম্বা একটা নালী দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে রেনাল টিবিউল। এটার নাম হচ্ছে রেনাল টিবিউলস। তো এই রেনাল টিবিউলের কয়টা অংশ? এটার মূলত তিনটা অংশ। একটা হচ্ছে কাছের, বা এটাকে তোমরা নিকটবর্তীও বলতে পারো, কাছের পেঁচানো নালিকা। হ্যাঁ, দুই হচ্ছে হ্যানলির লুপ, এবং তিন হচ্ছে দূরের দূরের পেঁচানো নালিকা। তাইলে ন্যাফ্রনের প্রধানত দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর হচ্ছে রেনাল টিবিউলস। রেনাল কর্পাসলের কয়টা অংশ? দুইটা অংশ। এইটার নাম হচ্ছে রেনাল, এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস, আর এটার নাম হচ্ছে বোউম্যানস ক্যাপসুল। এবং এরপর থেকে এই যে লম্বা, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে লম্বা নালীটা, এটার নাম হচ্ছে রেনাল টিবিউলস। এই রেনাল টিবিউলের আবার তিনটা অংশ, রেনাল টিবিউলের তিনটা অংশ। একটার নাম হচ্ছে কাছের পেঁচানো নালিকা, অর্থাৎ নিকটবর্তী পেঁচানো নালিকা। এটা কোনটা? মূলত এই যে অংশটা দেখো, এই যে অংশটা হচ্ছে কাছের বা নিকটে, এই জন্য এটার নাম হচ্ছে কাছের। এটা যেহেতু পেঁচানো, এই জন্য এটার নাম হচ্ছে কাছের পেঁচানো নালিকা। আর এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে ইউর মতো একটা লোপ দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে লোপ অফ হ্যানলি, অর্থাৎ হ্যানলির লোপ। স্যার হ্যানলির নাম অনুসারে এটার নাম রাখা হয়েছে হ্যানলির লোপ। এবং এখান থেকে শুরু করে এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় দূরের পেঁচানো নালিকা। তাহলে রেনাল টিবিউলের কয়টা অংশ? তিনটা, কাছের পেঁচানো নালিকা, হ্যানলির লুপ, দূরের পেঁচানো নালিকা। এবং একদম শেষে যে একটা অংশ দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হয় সংগ্রাহক নালিকা। এটাকে বলা হয় সংগ্রাহক নালিকা। এটাকে বলা হয় হচ্ছে সংগ্রাহক নালিকা। ঠিক আছে? এটা মূলত একই সাথে অনেকগুলা ন্যাফ্রনের সাথে যুক্ত থাকবে, এবং সবগুলা ন্যাফ্রন থেকে ইউরিনকে কালেক্ট করে সেটা রেনাল প্যাপিলার মাধ্যমে
প্যালভিসে উন্মুক্ত করবে। তাইলে একটা নেফ্রনের প্রধান অংশ দুইটা, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর হচ্ছে রেনাল টিবিউলস। রেনাল কর্পাসলের দুইটা অংশ গ্লোমেরুলাস বোমেন্স ক্যাপসুল, এবং রেনাল টিবিউলের তিনটা অংশ কাছের পেছনের নালিকা, হ্যানলির লুপ, দূরের পেছনের নালিকা। ওকে। আর গ্লোমেরুলাসের আসলে যে অংশটা প্রবেশ করে এইটাকে বলা হয় অ্যাফারেন্ট আর্টারিওল। এটা একটু মনে রাখবা, অ্যাফারেন্ট আর্টারিওল, যে রক্তনালীটা প্রবেশ করে এটাকে বলে অ্যাফারেন্ট আর্টারিওল, এবং যে রক্তনালীটা বের হয়ে যায় এটাকে বলে ইফারেন্ট আর্টারিওল। ইফারেন্ট আর্টারিওল মূলত ফিল্ট্রেট যে রক্তগুলা হয় ফিল্ট্রেশনের পর, সেই রক্তগুলা ইফারেন্ট আর্টারিওল দিয়ে আবার আমাদের শরীরে ফেরত যায়, আর মূলত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে নিয়েই অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে রক্তগুলা গ্লোমেরুলাসে প্রবেশ করে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে নেফ্রনের গঠন। আমরা নেফ্রনের গঠন সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। আশা করি তোমাদের নেফ্রনের গঠন সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। ঠিক আছে? ওকে। এরপর আমরা কিছু প্রশ্ন যদি দেখি, সংগ্রাহক নালীর মাধ্যমে মূত্র কোথায় বাহিত হয়? সংগ্রাহক নালীর মাধ্যমে মূত্র মূলত প্যালভিসে বাহিত হয়। কোথায় বাহিত হয়? প্যালভিসে বাহিত হয়। এই কথাটা আমরা মনে রাখবো। আর মূত্রথলিতে কোথায় বাহিত? মূত্রথলিতে ইউরিনগুলা কিভাবে যায়? মূলত ইউরেটারের মাধ্যমে। তাহলে সেটাও আমরা একটু জেনে রাখলাম। এরপরে প্যাপিলা আসলে মূলত ওই যে তোমার পিরামিডের মুখের অংশ, আর ইউরেটার হচ্ছে প্যালভিস থেকে যেটা মূলত মূত্রথলিতে ইউরিন নিয়ে যায় সেটা। তাহলে এখানে উত্তর কি হবে? সংগ্রাহক নালিকার মাধ্যমে মূত্র কোথায় বাহিত হয়? প্যালভিসে। এরপরেরটা দেখো, প্রত্যেকটি রেনাল টিবিউলের কয়টা অঞ্চলে বিভক্ত? আমরা এতক্ষণ ধরে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করছি। আমরা যদি একটু দেখে আসি, মূলত এই হচ্ছে রেনাল টিবিউলের অঞ্চল, এখান থেকে এতটুকু। তাহলে এখানে কয়টা অংশ? তিনটা। তাহলে রেনাল টিবিউলের কয়টা অংশ? তিনটা। রেনাল টিবিউলের কয়টা অঞ্চলে বিভক্ত? তিনটা। এরপর দেখো বলতেছে বৃক্ষের একককে কি বলে? বৃক্ষের একককে নেফ্রন বলে। বৃক্ষের একককে কি বলে? নেফ্রন বলে। এই এই অপশনগুলোর মধ্যে যে বাকি নামগুলো আছে এগুলো একটু তোমাদের জেনে রাখা দরকার। মূলত আমাদের মস্তিষ্কের যে একক সেটা হচ্ছে নিউরন। তাহলে নিউরন কিসের একক? নিউরন হচ্ছে আমাদের আসলে স্নায়ুতন্ত্রের একক। ঠিক আছে? স্নায়ুতন্ত্রের একক। আর অ্যালভিউলাস হচ্ছে আমাদের ফুসফুসের একক। হ্যাঁ। আর অস্টিন হচ্ছে আমাদের অস্থিতন্ত্রের একক। তাইলে নেফ্রন হচ্ছে আসলে বৃক্ষের একক বা কিডনির একক। ঠিক আছে? এরপরে দেখো মানবদেহে মোট কতটি নেফ্রন থাকে? মানবদেহে আসলে নেফ্রন থাকে কয়টা? এই প্রশ্নটাতে একটা ট্রিক্স আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের একটা কিডনিতে নেফ্রন থাকে প্রায় 10 থেকে 12 লক্ষ। 10 থেকে কত লক্ষ? 12 লক্ষ। এখন বিষয়টা হচ্ছে যদি পরীক্ষায় তোমাকে একটা কিডনির কথা জিজ্ঞেস করে তখন তুমি দেখাবা 10 থেকে 12 লক্ষ। কিন্তু যদি দুইটা কিডনির কথা বলে তখন এটা কিন্তু গুণ হয়ে সেটা প্রায় কত হবে? 20 থেকে 24 লক্ষ। 20 থেকে কত লক্ষ? 24 লক্ষ। এখন প্রশ্নটা খেয়াল করো, বলছে মোট কতটা নেফ্রন থাকে? তো মোট যেহেতু বলছে, এই যে মোট যেহেতু বলছে তার মানে দুইটা কিডনি হবে, আর দুইটা কিডনি হলে সেটা কত হবে? 20 থেকে 24 লক্ষ। কত? 20 থেকে 24 লক্ষ। এই প্রশ্নটা তো অনেকেই এই ভুলটা করে আসবে যে 10 থেকে 12 লক্ষ দাগাই দিয়ে আসবে, কিন্তু উত্তরটা হবে আসলে 20 থেকে 24 লক্ষ। ঠিক আছে? ওকে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তারপর দেখো বৃক্কের ছাঁকনির মতো কাজ করে কোনটি? বৃক্কের ছাঁকনির মতো কাজ করে গ্লোমেরুলাস। এইটা আমরা যখন নেফ্রনের কাজ নিয়ে আলোচনা করব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। আর নেফ্রনের মূলত গ্লোমেরুলাস থেকেই ছাঁকনির মতো কাজ হওয়ার মাধ্যমে রক্তগুলো পরিশোধিত হয়ে আসে। তাহলে গ্লোমেরুলাসে বৃক্কের ছাঁকনির মতো কাজ করে কোনটা? গ্লোমেরুলাস। আচ্ছা, আমরা এখন আলোচনা করব বৃক্কের কাজ। তো বৃক্কের কাজ হচ্ছে মূলত মূত্র উৎপাদন করা। এটাই তার প্রধান কাজ। হ্যাঁ। তো বৃক্ক কিভাবে মূত্র উৎপাদন করে সেটা নিয়ে আমরা আগের টপিকে আলোচনা করছিলাম। মূলত বৃক্ক মূত্র উৎপাদন করে কার মাধ্যমে? বৃক্ক মূত্র উৎপাদন করে নেফ্রনের মাধ্যমে। ঠিক আছে? নেফ্রনের মাধ্যমে। আর নেফ্রনের গঠনটা তোমরা একটু আগেই দেখলা। নেফ্রন মূলত
বৃক্ষের গঠন ও কাজের একক, সেটাই মূলত মূত্র উৎপাদন করে। তো তোমাদের বইয়ে ন্যাফ্রন কিভাবে মূত্র উৎপাদন করে এই বিষয়টা আসলে খুব ক্লিয়ার ভাবে দেয়া নাই। তবে আমরা চাইলে সেটাকে খুব সহজ করে একটু বুঝতে পারি। তো আমি তোমাদের জন্য বিষয়টাকে একটু সহজ করে দেই। মূলত ন্যাফ্রনের মূত্র উৎপাদন, হ্যাঁ, পদ্ধতি, এটাকে মনে রাখার জন্য তোমরা একটা শব্দ মনে রাখতে পারো। শব্দটা হচ্ছে আনিস। হ্যাঁ, এটা আবার তোমাদের কোনো ক্লাসমেটের নাম না। এটা হচ্ছে মূলত বৃক্ষের যে প্রক্রিয়াগুলা, সেই প্রক্রিয়াগুলাকে মনে রাখার জন্য ছোট্ট একটা শর্টকাট শব্দ। তো এখানে দিয়ে আমরা মনে রাখবো আলট্রা ফিল্ট্রেশন। হ্যাঁ, আলট্রা ফিল্ট্রেশন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা একটু পরেই ক্লিয়ার করবো আলট্রা ফিল্ট্রেশন মানে কি। আর দিয়ে আমরা মনে রাখবো নির্বাচনমূলক পুনঃশোষণ। আর দন্তস্ব দিয়ে আমরা মনে রাখবো সক্রিয় ক্ষরণ। হ্যাঁ, তাহলে আনিস এই শব্দটার দিয়ে মনে রাখবো আমরা আলট্রা ফিল্ট্রেশন, দিয়ে মনে রাখবো নির্বাচনমূলক পুনঃশোষণ, আর দন্তস্ব দিয়ে মনে রাখবো সক্রিয়করণ। এই তিনটা শব্দ আমাদের একটু মনে রাখতে হবে। কেন সেটা আমরা এখনই ব্যাখ্যা করতেছি। মূলত ন্যাফ্রন এই তিনটা পদ্ধতির বা এই তিনটা ধাপের মাধ্যমেই বৃক্ষে ইউরিনটা প্রডিউস করে, অর্থাৎ মূত্র তৈরি করে। ব্যাপারটা আমরা যদি একটু আবার ছবিতে একটু খেয়াল করি, তোমরা নিশ্চয়ই ন্যাফ্রনের ছবিটার কথা মনে আছে। এটা হচ্ছে ন্যাফ্রনের ছবি। তোমরা অবশ্যই ছবি আঁকা বাসায় প্র্যাকটিস করবা, কারণ ছবি আঁকাটা আসলে খুবই জরুরি। হ্যাঁ, ছবি আঁকা তোমাদের অবশ্যই শেখা লাগবে। তো ন্যাফ্রনের এই যে আমরা শুরুতে, হ্যাঁ, কিছু জালের মতো গঠন আঁকি, এটার নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে গ্লোমেরুলাস। এটার নাম কি ছিল? গ্লোমেরুলাস। মূলত এই গ্লোমেরুলাস এর অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে যখন রক্ত প্রবেশ করে, এটার নাম কি ছিল? অ্যাফারেন্ট আর্টারিওল। এটার নাম কি ছিল? ইফারেন্ট আর্টারিওল। তো যখন অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে গ্লোমেরুলাসে রক্ত প্রবেশ করে, তখন এই রক্তের একটা নিজস্ব ভরের কারণে, হ্যাঁ, যে চাপটা তৈরি হয়, যেটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলি, ওইটার কারণে রক্ত থেকে রক্তের রক্তকণিকা এবং প্রোটিন বাদে বাকি যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো থাকে এবং যে পানিগুলো থাকে, সেগুলা এখানে পরিশ্রুত হয়ে বোমেন্স ক্যাপসুলে এসে জমা হয়। এই জিনিসটার নাম কি ছিল? বোমেন্স ক্যাপসুল। আশা করি তোমাদের মনে আছে। তো এই বোমেন্স ক্যাপসুলে যে পরিশ্রুত হয়ে আসে, এইটার নামই হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। তাহলে এখানে যে উপাদানগুলা আসে সেগুলাকে বলে আলট্রা ফিল্ট্রেট, আলট্রা ফিল্ট্রেট। আর এই আলট্রা ফিল্ট্রেট জিনিসটা মূলত যে প্রক্রিয়ার মাধ্যমে আসে, সেটার নামই হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন, ঠিক আছে? তাহলে আলট্রা ফিল্ট্রেশন কি নিশ্চয়ই বুঝছো, যে গ্লোমেরুলাসের মধ্যে যখন রক্ত আসবে, তখন রক্ত থেকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, গ্লোমেরুলাস থেকে রক্তের হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে যে পানি এবং ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো বোমেন্স ক্যাপসুলে এসে জমা হবে, এগুলাকে আমরা বলতেছি আলট্রা ফিল্ট্রেট। এবং এইটা যে প্রক্রিয়ায় পরিশ্রুত হচ্ছে, সেটার নামই হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। হ্যাঁ, তো আলট্রা ফিল্ট্রেশন হয়ে বোমেন্স ক্যাপসুলে যে বর্জ্য পদার্থগুলো আসবে এবং এটার সাথে যে পানিগুলো এবং খনিজ লবণগুলো চলে আসবে, সেগুলা মূলত এই যে রেনাল টিবিউল দিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে যাওয়া শুরু করবে।
কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আল্ট্রাফিল্ট্রেশনের মাধ্যমে যে উপাদানগুলা রক্ত থেকে বের হয়ে আসে সেগুলোর মধ্যে বেশ কিছু উপাদান থাকে যেগুলো আসলে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। এই জন্য এগুলাকে আবার আমাদের শরীরে পুনরায় ফেরত পাঠাতে হয়। কিভাবে ফেরত যায়? মূলত আমাদের এই রেনাল টিউবিউলের পাশে যে রক্তনালীগুলো থাকে সেই রক্তনালীগুলোর মধ্যে সেগুলোকে পুনরায় ফেরত পাঠানো হয়। তাহলে একটু খেয়াল করো, আমরা মূলত বোমেন্স ক্যাপসুলে যে আল্ট্রাফিল্ট্রেটগুলো আসছে সেগুলার থেকে বেছে বেছে ভালো জিনিসগুলোকে ফেরত পাঠাচ্ছি। তাইলে আমরা বেছে বেছে পাঠাচ্ছি, এজন্য এটাকে আমরা বলতেছি নির্বাচনমূলক। আর যেহেতু ফেরত পাঠাচ্ছি এজন্য এটার নাম হচ্ছে পুনঃশোষণ। ঠিক আছে? তাইলে এখানে মূলত আমরা যে উপাদানগুলোকে আবার পুনরায় বেছে বেছে ফেরত পাঠাচ্ছি, এই ব্যাপারটাকেই বলতেছি নির্বাচনমূলক পুনঃশোষণ। ঠিক আছে? তাহলে আল্ট্রাফিল্ট্রেশনের পরে কি হয়? নির্বাচনমূলক পুনঃশোষণ হয়। কারণ আল্ট্রাফিল্ট্রেট থেকে যে প্রয়োজনীয় উপাদানগুলা সেগুলো আবার শরীরে ফেরত পাঠানোর জন্য। ঠিক আছে? এবং এরপরে আরেকটা ব্যাপার এখানে ঘটে, সেটা হচ্ছে মূলত আ রক্তের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো আসলে গ্লোমেরুলাস হয়ে বোমেন্স ক্যাপসুলে আসতে পারে না। হ্যাঁ? এরকম কিছু পার্টিকেলস থাকে, এরকম কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকে যেগুলো আসলে গ্লোমেরুলাস হয়ে বোমেন্স ক্যাপসুলে আসতে পারে না। ওই উপাদানগুলাকে রক্তনালী থেকে সরাসরি, হ্যাঁ? সরাসরি শক্তি ব্যয় করার মাধ্যমে সেগুলাকে আবার এই যে রেনাল টিবিউল সেখানে নিয়ে আসা হয়। তাহলে শক্তি ক্ষয় করে আমরা যে নিয়ে আসতেছি, মনে রাখবা বায়োলজিতে যখন কোনো কাজ শক্তি ক্ষয় করে করা হয় তখন এটার জন্য সক্রিয় কথাটাকে ব্যবহার করা হয়। এবং এখানে যেহেতু আসলে আহ, রক্তনালী থেকে আমরা এই জিনিসগুলোকে এখানে নিয়ে আসতেছি, হ্যাঁ, এখান থেকে সেটাকে সিক্রেশন করতেছি বা ক্ষরণ করতেছি, এই জন্য এটার নাম হচ্ছে সক্রিয় ক্ষরণ। ঠিক আছে? তাইলে মূলত এখানে নেফ্রনের মধ্যে বর্জ্য পদার্থ তৈরি হওয়ার জন্য কয়টা স্টেপ ঘটতেছে? ৩টা স্টেপ। প্রথমটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, যেটার মাধ্যমে আসলে গ্লোমেরুলাস থেকে গ্লোমেরুলাসের মাধ্যমে রক্ত থেকে বর্জ্য পদার্থ, পানি এবং খনিজ লবণ পরিশ্রুত হয়ে বোমেন্স ক্যাপসুলে আসতেছে এবং সেখান থেকে উপাদানগুলা রেনাল টিবিউল হয়ে যাওয়ার সময় নির্বাচনমূলক পুনঃশোষণ হচ্ছে, যেগুলো প্রয়োজনীয় সেগুলোকে ফেরত পাঠানোর জন্য। আবার রক্তের মধ্যে থেকে যাওয়া যে বর্জ্য পদার্থগুলা সেগুলাকে রেনাল টিবিউলে সক্রিয়করণ করার মাধ্যমে আমাদের যে ইউরিনগুলা সেগুলা আলটিমেটলি তৈরি হচ্ছে এবং সেগুলা যখন এইভাবে রেনাল টিবিউল হয়ে সংগ্রাহক নালিকায় আসবে, সংগ্রাহক নালিকা হয়ে মূলত সেটা আমরা পড়ছিলাম বৃক্ষ পড়ার সময় যে রেনাল পিরামিডগুলা, সেই রেনাল পিরামিডে রেনাল প্যাপিলা হয়ে প্যালভিসে আসবে এবং প্যালভিস থেকে সেটা ইউরেটার হয়ে আমাদের মূত্রথলিতে গিয়ে জমা হবে। তাহলে এই যে ইউরিনের প্রোডাকশন প্রসেসটা যেটা নেফ্রনের মধ্যে ঘটতেছে, এটা আশা করি তোমরা বুঝছো। এরপরেও যদি তোমরা বুঝতে না পারো, আমরা একটা ছোট্ট গল্প দিয়ে এই জিনিসটাকে আসলে মনে রাখতে পারি চাইলে। ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো কোনো একটা ক্যাম্পাসে কোনো একটা বিষয় নিয়ে আসলে স্টুডেন্টদের মধ্যে গ্যাঞ্জাম হলো এবং বেশ মারামারি একটা ঘটনা ঘটে গেল। তো পুলিশ কি করলো? পুলিশ এসে হচ্ছে ক্যাম্পাসের মধ্যে যাদেরকে পাইছে একেবারে রাতের বেলা গিয়ে সবাইকে ধরে নিয়ে আসছে। এখন পুলিশ যে আসলে রাতের বেলা গিয়ে মনে করো অনেকজনকে ধরে নিয়ে আসছে, ধরলাম 100 জনকে ধরে নিয়ে আসছে। কিন্তু 100 জনকে ধরে আনার পর ওদেরকে যখন থানার মধ্যে ইনভেস্টিগেট করলো, উনি দেখতে পাইলেন যে আসলে এই 100 জনের মধ্যে মাত্র 2 জন ছিল যারা আসলে এই ঘটনাটার মধ্যে ইনভলভ ছিল। বাকি 98 জন আসলে এই ঘটনার মধ্যে ছিলই না। মানে তারা একেবারেই নিরপরাধ। তো পুলিশ তাদেরকে কি করবে? স্বাভাবিকভাবে তাদেরকে ছেড়ে দিবে। তাহলে 98 জন যেহেতু ওই ঘটনার মধ্যে ছিল না, সেহেতু এদেরকে ছেড়ে দেওয়া হলো। তার মানে থেকে গেল কয়জন? 2 জন। এবং এই 2 জনকে যখন ইনভেস্টিগেট করা হইলো, তখন তারা বলল যে না, এই ঘটনার সাথে আরো একজন ছিল যে ছিল মাস্টার মাইন্ড। হ্যাঁ, তাকে এবার কি করবে? পুলিশের গোয়েন্দা বিভাগ গিয়ে কষ্ট করে একেবারে খুঁজে টুজে ধরে নিয়ে আসবে। তাহলে এটার সাথে আরো যোগ হইলো কত? 1। হ্যাঁ, তার মানে আলটিমেটলি এখানে আসামি হচ্ছে কয়জন? 3 জন। হ্যাঁ, ঠিক এইরকম ভাবেই আমাদের আসলে প্রথমত গ্লোমেরুলাস থেকে যখন রক্ত থেকে বিভিন্ন উপাদান বের হয়ে আসে, ওয়েস্ট ম্যাটেরিয়াল এবং পানি, সেখানে অনেকগুলা জিনিস এখানে এসে জমা হয়। কিন্তু এই সবগুলা কিন্তু মূত্র তৈরি করে না, অর্থাৎ সবগুলা কিন্তু প্রস্রাবের সাথে বের হয়ে যায় না। ওইখান থেকে অনেকগুলা ভালো জিনিস আবার ফেরত যায়।
তাইলে প্রথম আল্ট্রাফিল্ট্রেশন হচ্ছে ওই যে পুলিশ গিয়ে যে গণহারে ধরে নিয়ে আসলো এটা। দেন আবার আ নির্বাচনমূলক পুনঃশোষণ হচ্ছে যেগুলা ভালো সেগুলাকে ফেরত দেয়া। তার মানে পুলিশ যখন বুঝতে পারল এরা নিরপরাধ এদেরকে ছেড়ে দিল। হ্যাঁ? দেন এদের থেকে যারা রয়ে গেল, হ্যাঁ? ছেড়ে দেওয়ার পর যে ২ জন রয়ে গেল বা নির্বাচনমূলক পুনঃশোষণ দিয়ে যেগুলা রয়ে গেল, তাদের সাথে এড হইল কে? ওই যে মেইন অপরাধী বা যাকে আসলে সহজে ধরা যায় নাই, হ্যাঁ? সক্রিয়করণ বা শক্তি ক্ষয় করে যাকে ধরে নিয়ে আসতে হইছে সে। এবং আল্টিমেটলি আমরা এই সক্রিয়করণের মাধ্যমে মূত্রটা পাচ্ছি। এবং ব্যাপারটা এখানে যেমন আসলে ধরার সংখ্যা অনেক বেশি, আসামির সংখ্যা খুবই কম। আমাদের ইউরিনের ব্যাপারটাও সেরকম। তোমরা দেখবা গ্লোমেরুলাস মূলত প্রতি মিনিটে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করে প্রায় ১২৫ সিসি অর্থাৎ সেন্টিমিটার কিউব। কিন্তু তার থেকে মাত্র মূত্র তৈরি হয় ১ সেন্টিমিটার কিউব। তাহলে বুঝতেই পারতেছো বেশিরভাগই আসলে ওই যে নির্বাচনমূলক পুনঃশোষণের মাধ্যমে ফেরত যায়। অল্প একটু প্রস্রাব তৈরি হয়। তো এই হচ্ছে ইউরিনের প্রোডাকশন প্রসেস অর্থাৎ নেফ্রন কিভাবে মূত্র তৈরি করে সেই প্রক্রিয়াটা। এটা ছাড়াও আমরা আরো কিছু কথা আসলে একটু মনে রাখতে পারি। যেমন আ একজন মানুষ দৈনিক প্রায় কত? ১,৫০০ বা ১,৫০০ বলতে পারি আমরা মিলিলিটার প্রস্রাব তৈরি করে। একজন সুস্থ মানুষের তাইলে দৈনিক কত মিলিলিটার? প্রায় ১৫০০ মিলিলিটার বা হচ্ছে ১.৫ লিটার ইউরিন প্রোডিউস হয়। হ্যাঁ? এর থেকে বেশি বা এর থেকে কম হলে আসলে ২ টাই আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা, এই গেল হচ্ছে বৃক্ষের প্রধান কাজ, কিভাবে বৃক্ষ মূত্র তৈরি করে সেটা। আমরা একটু যদি আগের কথায় ফিরে আসি, তাইলে এটা ছাড়াও মূত্র উৎপাদন, এটা ছাড়াও কিন্তু তার আরো কিছু কাজ আছে। যেমন আমাদের শরীরের পানির সাম্যতা রক্ষা, যেটাকে আমরা অসমো রেগুলেশন বলি। অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন। এটা নিয়ে ভাইয়া একটু পরেই আলোচনা করব। তোমরা আপাতত শব্দটা একটু জাস্ট জেনে রাখো যে বৃক্ষের গাছগুলার মধ্যে প্রধান কাজ হচ্ছে মূত্র উৎপাদন করা। তারপরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অসমো রেগুলেশন, যেটার মানে হচ্ছে পানি সাম্যতা রক্ষা করা। এছাড়াও আমাদের কিডনি আমাদের কি করে? আমাদের শরীরের মধ্যে যে অম্ল ক্ষার সমতা, হ্যাঁ? অম্ল ক্ষার এই ভারসাম্যটা রক্ষা করে। অম্ল ক্ষারের যে ভারসাম্য সেটা রক্ষা করে। আমাদের শরীরে যখন আমরা আ আমিষ জাতীয় খাবার বেশি খেয়ে ফেলি তখন অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। হ্যাঁ? তখন প্রস্রাব কি করে? বেশি অ্যাসিডিক ইউরিন তৈরি করে এবং অম্লের পরিমাণটা কমায় দেয়। আবার আমরা যখন অনেক বেশি শাকসবজি অর্থাৎ শর্করা জাতীয় খাবার খাই তখন আমাদের ক্ষারের পরিমাণটা একটু বেড়ে যায়। তখন আ কিডনি কি করে? ক্ষারীয় মূত্র তৈরি করার মাধ্যমে আমাদের ক্ষারের পরিমাণটা কমায়। এভাবে করে আমাদের শরীরে অম্ল ক্ষারের যে ভারসাম্যটা সেটা মূলত কিডনি রক্ষা করে। এছাড়াও আমরা খাবারের মাধ্যমে যদি কখনো অতিরিক্ত খনিজ লবণ গ্রহণ করে ফেলি, হ্যাঁ? অতিরিক্ত বা খনিজ লবণের ভারসাম্য রক্ষা, হ্যাঁ? ভারসাম্য রক্ষা। এটাও আসলে একটা বৃক্ষের গুরুত্বপূর্ণ কাজ। আমরা যদি অতিরিক্ত খনিজ লবণ যেমন আছে হচ্ছে সোডিয়াম, হ্যাঁ? পটাশিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ? এই জাতীয় যে লবণগুলা বা এই জাতীয় যে আয়নগুলা আমাদের শরীরের জন্য দরকারি, এগুলো যদি আমাদের বেশি চলে আসে, তখনও কিন্তু এটা আমাদের জন্য ভালো না। এজন্য এই অতিরিক্ত আয়নগুলাকে বা অতিরিক্ত খনিজ লবণগুলাকেও কিন্তু প্রস্রাবের মাধ্যমে বের করে দিয়ে এটা ভারসাম্য রক্ষা করা হয়। তাহলে এই হচ্ছে বৃক্ষের প্রধান কাজ। তাইলে ব্যাপারটা যদি আমরা আরেকবার রিভিউ করি, বৃক্ষের প্রধান কাজ হচ্ছে মূত্র উৎপাদন করা, অসমো রেগুলেশন করা, অম্লক্ষার ভারসাম্য রক্ষা করা, খনিজ লবণের ভারসাম্য রক্ষা বা খনিজ লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা। এই হচ্ছে বৃক্ষের কাজ। ক্লিয়ার? তো এবার আসি আমরা যে একটু আগে বললাম যে অসমো রেগুলেশন এই জিনিসটা আসলে কি? ভাইয়া এই শব্দটা আসলে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করি। তোমাদের প্রত্যেক পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে খ নাম্বারের জন্য অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্নটা, এই প্রশ্নতে দেখবা অসমো রেগুলেশন কি? এই প্রশ্নটা থাকেই। তার মানে এই জিনিসটা বুঝা খুব জরুরি। এবং এটা বুঝাটা একটু তোমাদের জন্য কঠিনও বটে। কারণ হচ্ছে তোমাদের বইয়ে ব্যাপারটাকে খুব হিজিবিজি করে লিখছে। তো ভাইয়া ট্রাই করব এটাকে যত সহজ করে তোমাদেরকে বোঝানো যায়। তো বইয়ের ভাষায় যদি আমরা বলি, বিষয়টা হচ্ছে জীবদেহে পানি এবং লবণের পরিমাণ ও ঘনত্ব এমনভাবে নিয়ন্ত্রিত হয়
যাতে সামগ্রিকভাবে দেহ অভ্যন্তরে অভিস্রবণ চাপ প্রায় অপরিবর্তিত থাকে। এই প্রক্রিয়াকে অসমোরেগুলেশন বা পানি সাম্যতা বা পানি সাম্য বলে। আমার মনে হয় তোমরা আসলে কেউ কিচ্ছু বুঝো নাই। তো আসি আমরা ব্যাপারটাকে একটু সহজ করে বুঝাই। তোমরা তো এটা নিশ্চয়ই জানো যে আমরা যখন বেশি, বেশি পানি গ্রহণ করি, হ্যাঁ? তখন আমাদের এই পানিগুলা যখন রক্তে যাবে, তখন রক্তের ভলিউম বেড়ে যাবে, হ্যাঁ? অর্থাৎ আয়তন বেড়ে যাবে, পরিমাণ বেড়ে যাবে। আর রক্তনালীর তো ইয়াটা সেইম, মানে আমাদের শরীরের ভিতরে ডায়ামিটারটা তো সেইম। তো পানির কারণে যদি রক্তের পরিমাণ বেড়ে যায়, তাহলে এখানে রক্তের চাপ বেড়ে যাবে, হ্যাঁ? তাইলে এখানে রক্তের চাপ বাড়ার কারণে আমাদের শরীরে কিছু অসুবিধা তৈরি হতে পারে। এজন্য বডি কি করে, অর্থাৎ কিডনি কি করে, এই অতিরিক্ত পানিটাকে শরীর থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে। ব্যাপারটাকে আরেকটু আমরা লিখে, লিখে বলি। দেখো, যখন আমরা বেশি, বেশি পানি গ্রহণ করতেছি, তখন আমাদের শরীরে কি হচ্ছে? আমাদের শরীরে ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে, হ্যাঁ? এখন এই ব্লাড ভলিউম বাড়ার কারণে তো নিশ্চয়ই অসুবিধা হবে। এই অসুবিধাটা না হওয়ার জন্য কিডনি কি করবে? এই অতিরিক্ত পানিটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করবে। কিভাবে করে? তোমরা একটু আগে নেফ্রনের কাজ যখন দেখতেছিলা, তখন আমরা ৩ টা শব্দের মধ্যে যে ২ নাম্বার শব্দটা বলছিলাম, কি বলছিলাম সেটা? এটা হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। হ্যাঁ? এই নির্বাচনমূলক পুনঃশোষণের মাধ্যমে আসলে কি পুনঃশোষিত হয়? মেইনলি পানি, খনিজ লবণ বা কিছু ভিটামিন জাতীয় উপাদান যেগুলা হয়তো ওই যে আল্ট্রা ফিল্ট্রেটের মধ্যে চলে আসছে সেগুলাই। হ্যাঁ? তো যদি আমাদের পানির পরিমাণ রক্তে বেড়ে যায়, তখন কিডনি কি করে? এই নির্বাচনমূলক পুনঃশোষণে, হ্যাঁ? যেটাকে ইংরেজিতে আমরা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন বলি। তো এই সিলেক্টিভ আ রিঅ্যাবজর্পশন এটার মাধ্যমে পানির যে পুনঃশোষণ সেটা একদম কমিয়ে দেয়। তাহলে পানি যখন আমাদের শরীরে বাড়বে, অর্থাৎ রক্তে বাড়বে, তখন কিডনি সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কমায় দিবে, অর্থাৎ নির্বাচনমূলক পুনঃশোষণে পানি শোষণটা কমায় দিবে। তাহলে কি হবে? যে অতিরিক্ত পানিটা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে এবং আমাদের যে ব্লাড ভলিউমটা সেটা আবার স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এ গেল একটা ব্যাপার। আবার আমরা যদি কখনো পানি কম খাই বা বিভিন্ন কারণে যদি আমরা পানি খেতে না পারি বা না খাই, তখন পানি যখন আমরা কম খাবো, তখন স্বাভাবিকভাবে রক্তের যে ভলিউমটা সেটা কমে যাবে। হ্যাঁ? রক্তের ভলিউম কমে যাওয়ার মানে হচ্ছে আসলে রক্তে পানি যখন কমে যাবে তখন রক্তের ঘনত্ব অনেক বেড়ে যাবে। এটাও কিন্তু রক্তের জন্য ঠিক না। আমাদের রক্তের যে ঘনত্বটা সেটা কখনোই বাড়তেও দেয়া যাবে না, কমতেও দেয়া যাবে না। সেটাকে সবসময় একটা অপটিমাম লেভেলে বা একটা আ ভারসাম্যমূলক একটা অবস্থায় রাখতে হবে। তো যখন পানি কমে গেল, রক্তের ভলিউম কমে গেল, তখন কিডনি কি করে? কিডনির যে ওই যে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, অর্থাৎ নির্বাচনমূলক পুনঃশোষণ, সেটা অনেক বাড়ায় দেয়। এবং এটা অনেক বাড়ায় দেওয়ার ফলে কি হয়? সে মূলত পানিটাকে ধরে রাখে। এটা বাড়ায় দেওয়ার মাধ্যমে মূত্র থেকে পানিটাকে কালেক্ট করে নেয়, অনেক বাড়ায় দেয়। এবং সে পানিটাকে আল্টিমেটলি রক্তে নিয়ে আসে এবং রক্তের ভলিউমটাকে আবার স্বাভাবিক করে দেয়। ঠিক আছে? তাইলে আমরা একটা জিনিস দেখলাম, হ্যাঁ? সেটা হচ্ছে যদি আমাদের পানি বেশি খাওয়ার কারণে রক্তে পানি কমতেছে, আ বেশি খাওয়ার কারণে রক্তে পানি বাড়তেছে, আবার পানি কম খাওয়ার কারণে রক্তে পানি কমতেছে। এই ২ টাই আসলে আমাদের শরীরে যে সমস্যা তৈরি করে, এই সমস্যা যাতে না হয়, এটার জন্য কিডনি অতিরিক্ত পানি হইলে সেটা বের করে দেয়, আবার পানি কম হলে সেটাকে ধরে রাখে। এই ব্যাপারটাকে আসলে অসমোরেগুলেশন বলে। তাইলে অসমোরেগুলেশন কি? অসমোরেগুলেশনের সহজ অর্থটা হচ্ছে পানি সাম্যতা, পানি সাম্যতা রক্ষা করা। ঠিক আছে? তাইলে অসমোরেগুলেশন মানে কি? এটা যদি পরীক্ষায় আসে, আশা করি তোমরা খুব সহজেই এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবা যে আমাদের শরীরের মধ্যে পানির পরিমাণ বাড়লে সেটাকে কমায় দেয়া, আর পানির পরিমাণ কমে গেলে সেটাকে ধরে রাখা। এটাই হচ্ছে অসমোরেগুলেশন। ব্যাপারটা খুবই সিম্পল। তো এই গেল হচ্ছে বৃক্ষের কাজ এবং অসমোরেগুলেশন নিয়ে যে ব্যাপারটা সেটা। তো এরপরে আচ্ছা, আমরা এখন আলোচনা করব বৃক্ষে পাথর টপিকটা। তোমাদের বইয়ে বৃক্ষে পাথর যে টপিকটা আছে এটা হচ্ছে মূলত বৃক্ষের একটা রোগ। হ্যাঁ, আমাদের বৃক্ষের মধ্যে বেশ কিছু যে সমস্যা থাকে তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে বৃক্ষে পাথর। তো বৃক্ষে পাথর জিনিসটা আসলে কি? দেখো, আমরা যদি বইয়ের ভাষায় যদি একটু বলি, বৃক্ষে থাকা কিছু খনিজ লবণ ও রাসায়নিক পদার্থ প্রস্রাবের সাথে বের হওয়ার পরিবর্তে জমে গিয়ে যদি শক্ত,
কণায় পরিণত হয় তখনই এটাকে আমরা বিক্ষেপ পাথর বলি। তাইলে বিষয়টা হচ্ছে মূলত যদি আমাদের কিডনিতে তোমার এই যে খনিজ লবণগুলা এবং রাসায়নিক পদার্থগুলা প্রস্রাবের বের হওয়ার পরিবর্তে যদি আটকা পড়ে যায় তখন এটাকে বিক্ষেপ পাথর বলে। তাহলে আমরা যদি এখান থেকে কারণটা আসলে একটু যদি ছোট করে নোট করি, কেন আসলে বিক্ষেপ পাথর হচ্ছে? দেখো, তার প্রধান কারণ হচ্ছে যদি আমরা পর্যাপ্ত আ পর্যাপ্ত পানি পান না করি, হ্যাঁ? তাহলে তারপর হচ্ছে আমরা যদি অতিরিক্ত লবণ গ্রহণ করি আমরা, আর হচ্ছে যদি আমরা অতিরিক্ত প্রোটিন গ্রহণ করি, হ্যাঁ? আমরা কিন্তু মাছ, মাংস খেতে সবাই খুব পছন্দ করি। এই অতিরিক্ত মাছ, মাংস কিন্তু আমাদের আবার সমস্যারও কারণ হতে পারে। তাইলে আমরা যদি পর্যাপ্ত পানি পান না করি, আমরা যদি অতিরিক্ত লবণ গ্রহণ করি এবং অতিরিক্ত যদি প্রোটিন গ্রহণ করি, তখন কিন্তু আমাদের এই কিডনিতে রাসায়নিক পদার্থগুলো আটকে যেতে পারে এবং খনিজ লবণগুলো আটকে যেতে পারে এবং এটার কারণে আমাদের বৃক্কে পাথর হতে পারে। তো বিক্ষেপ পাথর এটা আসলে শুনে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আসলে বিক্ষেপ পাথর এটা কম বেশি সব মানুষেরই আসলে কখনো না কখনো হয়। তবে এইটা দেখা যায় আমরা যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান করি, আমরা যদি আ হেলথি লাইফ লিড করি খাবার-দাবার, হ্যাঁ? খাওয়ার ক্ষেত্রে, তখন কিন্তু এটা হওয়ার পরেও কিন্তু আমাদের শরীর থেকে এটা অটোমেটিক্যালি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। তবে যদি সেটা প্রস্রাবের মাধ্যমে বের না হয়ে আমাদের শরীরে মানে আমাদের শরীরের আ তোমার বৃক্কের যে নালীটা মূলত প্রস্রাবের যে নালীটা এখানে যদি আটকা পড়ে যায়, তখনই মূলত এই পাথরটা অনেক সমস্যার কারণ হয়। তো এখন কথা হচ্ছে এই সমস্যাটা হচ্ছে কিনা সেটা বুঝার কিছু উপায় আছে যেগুলাকে আমরা লক্ষণ বলতে পারি। তো সেই লক্ষণগুলা মূলত আচ্ছা, আমরা ছোট করে লক্ষণগুলো একটু আমরা ছোট করে লক্ষণগুলো একটু লিখে নিই পাশে। লক্ষণগুলা কি? দেখো, যদি আ কোমরে, হ্যাঁ? কোমরে, পিঠে আ তীব্র ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, হ্যাঁ? আর যদি দেখা যাচ্ছে যে প্রস্রাবে জ্বালা-পোড়া হয় এবং যদি প্রস্রাবে রক্ত আসে, প্রস্রাবে রক্ত যায়, তখন কিন্তু এই লক্ষণগুলা একটা খারাপ লক্ষণ। তাহলে আসলে আমাদের এই লক্ষণগুলা দেখলেই খুব দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট দরকার। তো বৃক্কে পাথর এটা কম বেশি সবারই হতে পারে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যদি পর্যাপ্ত পানি পান করি তখন কিন্তু এটা শরীর থেকে নিজে, নিজে অপসারিত হয়ে যায় প্রস্রাবের মাধ্যমে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে কোমরে, পিঠে তীব্র ব্যথা হচ্ছে, প্রস্রাবে জ্বালা-পোড়া হচ্ছে, প্রস্রাবে রক্ত যাচ্ছে, তখন কিন্তু এটা মূলত ওই পাথরটা আমাদের প্রস্রাবের নালীতে আটকে যাওয়ার এই লক্ষণগুলাই প্রকাশ করে। তো এজন্য আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে, ওষুধ গ্রহণ করতে হবে। কখনো, কখনো দেখা যায় যদি পাথরের যদি আকারটা অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই সাধারণত পানি পান করে আ যে ট্রিটমেন্টটা বা পানি পান করে বৃক্কের পাথর থেকে যে স্বস্তি পাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু হয় না। তখন কিন্তু আমাদেরকে দেখা যায় কিছু মেডিকেল টার্মের মধ্য দিয়ে চিকিৎসার মধ্য দিয়ে যাইতে হয়। যেমন তোমাদের বইয়ে এই ওয়ার্ডগুলো আছে। যেমন হচ্ছে আ যদি পাথরের আকার বড় হয় তখন ইউরোটারোস্কোপি, হ্যাঁ? ইউরোটারোস্কোপিক এই জিনিসটার মাধ্যমে ইউরোটারোস্কোপিক আসলে জিনিসটা কি? এটার নামটা অনেক বড়। এটা শুনে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে মূলত আমাদের আ ইউরেথ্রা দিয়ে একটা নালী প্রবেশ করিয়ে এই বৃক্কের এই পাথরের অবস্থানটা চিহ্নিত করা এবং সেটাকে কখনো, কখনো অপসারণ করার যে প্রক্রিয়া এটাই হচ্ছে ইউরোটারোস্কোপিক। এইটা আরেকটা হচ্ছে তোমার আল্ট্রা আল্ট্রাসনিক লিথট্রিপসি।
এই প্রক্রিয়াটার মাধ্যমেও আসলে আমাদের বৃক্ষে যদি পাথর হয়, সেই পাথরগুলাকে ভেঙে দেওয়ার মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া হয়। তাইলে বৃক্ষে পাথর এই টপিকটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের আ জীববিজ্ঞানের যে অধ্যায়গুলা আছে, সেই অধ্যায়গুলার মধ্যে প্রধানত ২ টা টাইপের পড়াশোনা আমরা দেখি। একটা হচ্ছে কোনো একটা সিস্টেম নিয়ে আলোচনা, ওই সিস্টেমের অর্গান নিয়ে আলোচনা। আরেকটা হচ্ছে ওই সিস্টেম রিলেটেড যে রোগগুলা, সেগুলা। তো এইখানেও এই অধ্যায়েও আসলে আমরা শুরুতে আলোচনা করছিলাম বৃক্ষের গঠন, বৃক্ষের কার্যকারী বা একক নেফ্রনের গঠন। এরপরে আমরা আলোচনা করতেছি এখন বৃক্ষের যে রোগ, বৃক্ষে পাথর এই টপিকটা। তো তুমি যদি একটু ভালো করে বিগত সালের প্রশ্নগুলো এনালাইসিস করো, দেখবা প্রায় সবগুলা প্রশ্নেই আসলে যদি তোমাদের উচ্চতর দক্ষতার মধ্যে যদি বা গতে যদি কোনো একটা সিস্টেমের অর্গান নিয়ে আলোচনা আসে বা প্রশ্ন আসে, ঘতে দেখবা ওই অর্গানের রোগ রিলেটেড একটা প্রশ্ন আসতেছে। তাহলে এই অধ্যায় থেকেও যদি প্রশ্ন আসে, আমরা এটা বলতেই পারি যে বৃক্ষে পাথর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো সুতরাং এই টপিকটা তোমরা একটু ভালো করে দেখে নিবা। তাইলে বৃক্ষে পাথরের কারণ কি? পর্যাপ্ত পানি পান না করা, অতিরিক্ত লবণ গ্রহণ করা, অতিরিক্ত প্রোটিন গ্রহণ করা। আরো একটা বিষয় আছে যেটা আসলে আমরা চাইলে মনে রাখতে পারি। সেটা হচ্ছে আসলে যদি আমাদের বংশগত প্রবণতা থাকে, এই ব্যাপারটা আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক কথা চলে আসবে। আমরা ছোট করে এটুকু মনে রাখি, যদি আমাদের বংশগতভাবে কারো এই বৃক্ষে পাথর হওয়ার হিস্ট্রি থাকে, তখন কিন্তু ওই বংশধরের যে কারো এই ঘটনাটা ঘটতে পারে। ঠিক আছে? এটাও একটা কারণ। তাইলে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করা, বংশগত প্রবণতা, এগুলাই হচ্ছে মূলত বৃক্ষে পাথর হওয়ার কারণ। ঠিক আছে? আর অবশ্যই আমাদের আ লক্ষণগুলা কি, কি? এটাও মনে রাখবো যে কোমরে, পিঠে তীব্র ব্যথা হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া করা, তারপর হচ্ছে প্রস্রাবে রক্ত যাওয়া। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। আর যদি বৃক্ষে পাথর যদি কারো হয়ে যায়, তাহলে আসলে আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে অবশ্যই বেশি, বেশি পানি পান করতে হবে। হ্যাঁ? এবং হচ্ছে যদি পানি পান করার মাধ্যমে যদি বৃক্ষে পাথর অপসারিত না হয়, তাহলে আমাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। এবং ডাক্তার যদি আমাদেরকে সাজেস্ট করে যে ইউরোটেরোস্কোপিক বা আল্ট্রাসনিক লিথট্রিপসির মাধ্যমে এটা অপসারণ করার কথা, তাইলে আমরা আ সেই পদ্ধতিতে যাইতে হবে আরকি। এই হচ্ছে বৃক্ষে পাথর নিয়ে আলোচনা। তো এরপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে বৃক্ষ বিকল এবং ডায়ালাইসিস আর প্রতিস্থাপন। এই টপিকটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বৃক্ষ বিকল কথাটার মানে আসলে কি? আমরা একটু আগেই পড়লাম যে বৃক্ষের মধ্যে অনেকগুলা রোগ হতে পারে। যেমন বৃক্ষে পাথরের কথা আমরা পড়ে আসলাম। এটা ছাড়াও যেমন আমাদের যদি নেফ্রাইটিস মানে নেফ্রনের প্রদাহ। তোমরা এই শব্দটা একটু খেয়াল করো। নেফ্রনের শেষে আইটিস শব্দ যোগ করে নেফ্রাইটিস যে রোগটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে নেফ্রনের প্রদাহ। এরকম আরো অনেকগুলা রোগের নাম তোমরা শুনবা আইটিস যুক্ত হয়ে, হ্যাঁ? হেপাটাইটিস, মেনিনজাইটিস, হ্যাঁ? তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস। মূলত এই সবগুলা রোগেই মূলত যে স্থানটা সেটা ওই স্থানের নামের শেষে আইটিস যুক্ত করে ওই স্থানের প্রদাহকে বোঝায়। তো নেফ্রাইটিসও একটা আমাদের নেফ্রনের প্রদাহ। এইটা কিংবা হচ্ছে যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে, অর্থাৎ উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে, হ্যাঁ? সিরিয়াস লেভেলের। তারপর হচ্ছে যদি কারো আ বৃক্ষে পাথর যদি হয়, এইসব কারণে কিন্তু বৃক্ষ অনেক সময় দেখা যায় যে একেবারেই নষ্ট হয়ে যেতে পারে বা অকার্যকর হয়ে যেতে পারে। এটাকে আমরা বৃক্ষ বিকল বলতেছি। এটা ছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে সবসময় যে শুধু এরকম আ তোমার দীর্ঘমেয়াদী রোগগুলার কারণে বৃক্ষ বিকল হয় তা না। কিছু, কিছু বিষয় আছে যেগুলার কারণে কিন্তু হঠাৎ করেই একেবারে সুস্থ মানুষের বৃক্ষ বিকল হয়ে যেতে পারে। যেমন হচ্ছে যদি কারো সিরিয়াস লেভেলের ডায়রিয়া হয়, এটার কারণেও কিন্তু বৃক্ষ বিকল হয়ে যেতে পারে। এজন্য আমরা যদি কেউ ডায়রিয়ায় আক্রান্ত হই, তাহলে কখনোই অবহেলা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের ভালো ট্রিটমেন্ট নিতে হবে। ঠিক আছে? যাতে এটার কারণে আমাদের ক্রনিক কোনো প্রবলেম তৈরি না হয়। তো বৃক্ষ বিকল কি জিনিস বুঝলাম, অর্থাৎ বৃক্ষ নষ্ট হয়ে যাওয়া, বৃক্ষ কাজ না করা। এখন আসি এই বৃক্ষ বিকল হওয়ার পরের সমাধানটা কি? বৃক্ষ বিকলের পরের সমাধানটাই হচ্ছে ডায়ালাইসিস আর প্রতিস্থাপন। অর্থাৎ কোনো মানুষের যদি ২ টা কিডনি, আমাদের মূলত ২ টা কিডনি থাকে, ওই ২ টার যদি একটা ভালো থাকে, তাহলেও কিন্তু মানুষটা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু যদি কোনো মানুষের ২ টা কিডনি যদি একেবারে অকার্যকর হয়ে যায়, তখন কিন্তু তার আর সুস্থভাবে বাঁচার কোনো সুযোগ নাই। তখন তাকে ডায়ালাইসিস করতে হয়, অথবা ওই কিডনিগুলার পরিবর্তে অন্য একটা সুস্থ কিডনি
প্রতিস্থাপন করতে হয়। তো এই ২ টা টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব। ১ম এই আমরা যদি ডায়ালাইসিস কথাটা নিয়ে যদি একটু আলোচনা করি। ডায়ালাইসিস কি? যখন কোনো মানুষের ২ টা কিডনি বিকল হয়ে যায় বা অকার্যকর হয়ে যায়, তখন ওই মানুষটাকে ডায়ালাইসিস করার মাধ্যমে তার রক্তের যে অপদ্রব্য বা বর্জ্য পদার্থগুলা সেগুলো অপসারণ করা হয়। তো ডায়ালাইসিস হচ্ছে মূলত একটা প্রক্রিয়া, একটা মেশিনের মাধ্যমে আমাদের রক্ত থেকে বর্জ্য পদার্থগুলা বের করার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আসলে কি করা হয়? আমি এখানে হচ্ছে একটা ছবি তোমাদের বইয়ে যে ছবিটা আছে এটা দিয়ে রাখছি। তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে এখানে একটা মানুষের হাতের কবজির ছবি দেওয়া আছে। আসলে আমাদের ডায়ালাইসিসের জন্য আমাদের শরীর থেকে একটা টিউব দিয়ে হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ সম্বলিত যে রক্তগুলা বা আমরা বলতে পারি ওয়েস্ট সমৃদ্ধ যে রক্তগুলা, নাইট্রোজেন গঠিত বর্জ্য সমৃদ্ধ যে রক্তগুলা সেগুলাকে বের করে আনা হবে। আবার আমাদের হাতের আরেকটা টিউব লাগিয়ে বিশুদ্ধ রক্তগুলাকে প্রবেশ করানো হবে। এটা যে শুধু হাতের কবজিতেই করা যায় এমন না, এটা কিন্তু আমাদের শরীরের বেশ কিছু জায়গাতে করা যায়। যেমন আমাদের মূলত হাতের কবজিতে, তারপর হচ্ছে আমাদের আ বুকের পাশের যে রক্তনালীগুলো আছে এই জায়গাটা দিয়েও মূলত এই কাজটা করা যায়। তো আমরা ছবিতে যদি একটু খেয়াল করি এখানে হাতের কবজির মূলত যে ধমনী, সেই ধমনী দিয়ে একটা টিউব দিয়ে আমাদের নাইট্রোজেন সমৃদ্ধ বর্জ্য পদার্থ আ যে রক্তগুলা সেগুলাকে বের করে আনা হচ্ছে। হ্যাঁ? সেগুলাকে বের করে আনা হচ্ছে। তো এই বর্জ্য সমৃদ্ধ রক্তগুলা বর্জ্য সমৃদ্ধ রক্তগুলা এই পথ দিয়ে এই পথ দিয়ে এই পথ দিয়ে এই পথ দিয়ে টিউবটার মাধ্যমে এই মেশিনটার মধ্যে প্রবেশ করবে। এইটার নামই হচ্ছে ডায়ালাইসিস মেশিন। এই মেশিনের আসলে বিশেষত্বটা কি বা এখানে আসলে কিভাবে কাজ হয়? ব্যাপারটা খুবই সিম্পল। এই মেশিনের ভিতর একটা টিউব থাকবে, হ্যাঁ? আর হচ্ছে কিছু তরল পদার্থ থাকবে। এই টিউবটা সাধারণ কোনো টিউব না। এটা হচ্ছে একটা বিশেষ ধরনের টিউব। যেটা মূলত অর্ধভেদ্য পর্দার মতো কাজ করে। অর্ধভেদ্য পর্দা কি তোমরা জানো? যেটার মধ্য দিয়ে আসলে সিলেক্টিভ কিছু জিনিস বের হতে পারে। হ্যাঁ? এটাই হচ্ছে অর্ধবেদ্য পর্দা। তো এই টিউবটার বিশেষত্ব হচ্ছে এটার ভেতর দিয়ে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলা বের হয়ে যাবে। এই যে এখান দিয়ে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলা বের হয়ে যাবে এবং আ ওই যে তরলটা এখানে যে তরলটা থাকবে যেটাকে আমরা ডায়ালাইসেট বলি। এই ডায়ালাইসেট তরলটার আ ভেতর যে আমরা প্রোটিন এবং যে খনিজ লবণ মূলত ডায়ালাইসিসটা হচ্ছে আমাদের রক্তরসের মতো একটা উপাদান। রক্তরসের সাথে মিল রেখে এটা তৈরি করা হয় এবং এখান থেকে কিছু প্রোটিন, ভিটামিন উপাদানকে আবার আমাদের রক্তে দেয়া হয়। তো এভাবে করে ডায়ালাইসিস মেশিনের ডায়ালাইসিস যে টিউবটা এটার ভেতর থেকে এটার ভেতর দিয়ে রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলা বের হয়ে যাবে এবং রক্তের সাথে কিছু খনিজ লবণ এবং ভিটামিন উপাদান বা খাদ্য উপাদান যুক্ত হবে এবং ফাইনালি যে বিশুদ্ধ রক্তগুলা পাবো সেগুলা এই পথে আবার আমাদের হাতের কবজির শিরা দিয়ে প্রবেশ করবে। তাইলে আমাদের হাতের কবজির ধমনী দিয়ে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সমৃদ্ধ রক্তগুলা বের হবে এবং সেটা ডায়ালাইসিস মেশিনে প্রবেশ করবে এবং সেগুলা ওইখানে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সেগুলাকে বের করে দেওয়ার পর বিশুদ্ধ হয়ে আমাদের হাতের কবজির শিরা দিয়ে আবার প্রবেশ করবে। এই ব্যাপারটাকে আমরা বলি ডায়ালাইসিস। ঠিক আছে? এই ডায়ালাইসিস নিয়ে তোমরা উপরের ক্লাসে আরো বিস্তারিত পড়বা। আপাতত আমরা বইয়ের যে টপিক তোমাদের যতটুকু আছে এইটুকুই আলোচনা করলাম। তো ডায়ালাইসিস এই বিষয়টা আসলে আ কখন করা হয়? যখন আমরা আ দেখব যে কোনো একজন ব্যক্তির ২ টা কিডনিই একেবারে বিকল হয়ে গেছে, কোনো কাজ করতেছে না তখন। এবং এই ডায়ালাইসিসটা সাধারণত সপ্তাহে ২ থেকে ৩ বার করা হয়। এটা একটা ব্যয়বহুল ব্যাপার। তো এটা করার মাধ্যমে আসলে একটা মানুষকে কিছুদিন স্বস্তিতে রাখা গেলেও এটা আসলে কোনো দীর্ঘমেয়াদী সমাধান হয় না। দেখা যায় একটা মানুষ বছরের পর বছর ডায়ালাইসিস করাটা খুব কঠিন হয়ে যায়। তো এটার জন্য দেখা যাচ্ছে যে যে পার্মানেন্ট একটা সলিউশন সেটার দিকে যেতে পারলেই সবথেকে ভালো হয়। আর পার্মানেন্ট সলিউশনটা কি? সেটা হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপন। এটা করতে পারলেই মোটামুটি আমরা ওই মানুষটাকে কিছুদিন একেবারেই সুস্থ মানুষের মতো জীবনযাপন করার মতো একটা ব্যবস্থা করে দিতে পারি। তাহলে ডায়ালাইসিস এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী সমাধান। এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক ব্যয়বহুলও। তো এটার জন্য মূলত যে পার্মানেন্ট যে সলিউশনটা সেটা হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপন।
তো বৃক্ষ প্রতিস্থাপন সেটা আসলে কিরকম? মূলত আমরা এরকম আরো অনেকগুলা বিষয়কে প্রতিস্থাপনের কথা শুনেছি আগে। যেমন মরণোত্তর চক্ষুদান, হ্যাঁ? কোনো একজন অন্ধ ব্যক্তিকে চোখ দান করার মাধ্যমেও কিন্তু তাকে যেমন দেখার সুযোগ করে দেয়া হয়। ঠিক ওরকমই একটা বিষয় হচ্ছে যখন কোনো একটা মানুষের কিডনি বিকল হয়ে যায়, যখন কোনো একটা মানুষের কিডনি বিকল হয়ে যায়, তখন এই মানুষটার এই কিডনিটা আ কি করে রিপ্লেস করে এখানে আরেকটা কিডনি বসানোর যে ব্যবস্থা, এটাই হচ্ছে আসলে আ বৃক্ষ প্রতিস্থাপন। ঠিক আছে? তো বৃক্ষ প্রতিস্থাপন করার জন্য একটা সুস্থ কিডনি লাগবে। আর এই সুস্থ কিডনিটা কোথায় পাওয়া যায়? মূলত এটা নিকট আত্মীয়, হ্যাঁ? বাবা-মা, তারপর হচ্ছে ভাই-বোন, এরকম রক্ত সম্পর্কের যে নিকট আত্মীয়, তাদের থেকেই মূলত যদি আমাদের কিডনির টিস্যুগুলা ম্যাচ করে, তখনই সেটা সুস্থ মানুষ থেকে নিয়ে একজন অসুস্থ মানুষের দেহে প্রতিস্থাপন করা হয়। এটাকেই বৃক্ষ প্রতিস্থাপন বলে। তো এই বৃক্ষ প্রতিস্থাপন এটার মাধ্যমে যিনি অসুস্থ, ওনাকে যদি একটা সুস্থ বৃক্ষ সংযোজন করা যায়, তখন উনি কিন্তু ওই একটা বৃক্ষ দিয়ে বা একটা কিডনি দিয়েও কিন্তু অনেকদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। আ সঠিক জীবন পদ্ধতি মানার মাধ্যমে। এখানে একটা কথা বলে রাখা ভালো, তোমরা অনেকেই হয়তো মনে করবা যে বৃক্ষ প্রতিস্থাপন করলে মনে হয় লোকটা একেবারেই যা মন চায় তা করতে পারবে, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা কিন্তু একেবারে সেরকমও না। বৃক্ষ প্রতিস্থাপন করা হলেও কিন্তু অনেক নিয়ম কানুন মেনে চলাটা জরুরি। হ্যাঁ? কারণ এই বৃক্ষটা আল্টিমেটলি আসলে তার নিজের শরীরের না, সেটা আরেকজনের শরীর থেকে এনে দেয়া। তো আমাদের শরীরের বাইরের যেকোনো কিছু আসলে আমাদের শরীরে খাপ খাওয়ানোটা বেশ জটিল একটা কাজ। সেটা কিন্তু যেকোনো মুহূর্তে রিঅ্যাক্ট করতে পারে। সেটা আ আমাদের শরীর হচ্ছে আনম্যাচেবল হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আমাদের বেশ কিছু নিয়মকানুন এবং জীবন পদ্ধতি মেনে চলা দরকার। তো এই হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপন নিয়ে কথা। মূলত বৃক্ষ ডায়ালাইসিস এবং বৃক্ষ প্রতিস্থাপন এই ২ টা টপিক থেকেও কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তোমাদের দেখা যাচ্ছে যে সৃজনশীলের মধ্যে যদি বলা হয় উদ্দীপকে কোনো একজন ব্যক্তির বৃক্কে পাথর হইছে বা এরকম কোনো জটিল রোগ হইছে, তখন দেখা যাবে তোমাদেরকে ওই রোগটা কোন অঙ্গে হইছে, সে অঙ্গের চিহ্নিত বিবরণ বা হচ্ছে চিহ্নিত অঙ্কন, হ্যাঁ? বিবরণ সহ গ-তে আসতে পারে। হ্যাঁ? আর ওই অঙ্গটা মানে যদি বিকল হয়ে যায় তখন এটার সমাধানটা নিয়ে তোমাদের সৃজনশীলের ৪ নাম্বার প্রশ্নে প্রশ্ন আসতে পারে যে এটার সমাধানটা কি? তখন তোমাদের বৃক্ষ ডায়ালাইসিস এবং বৃক্ষ প্রতিস্থাপন এই ২ টা টপিককে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে হবে। ঠিক আছে? কখনোই আসলে একটা টপিক লিখলে আ আমার মনে হয় উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। অবশ্যই চেষ্টা করবা ২ টা টপিকই ভালো করে লেখার। অনেকেই যেটা করে সেটা হচ্ছে ডায়ালাইসিসটাকে অনেক বড় করে লিখে ফেলে, প্রতিস্থাপনটাকে আর লেখার সময় পায় না বা লিখে না। কিন্তু আসলে এটা মোটেই করা উচিত না। অবশ্যই ডায়ালাইসিস এবং প্রতিস্থাপন ২ টা টপিকই আ যতটুকু সম্ভব, হ্যাঁ? তোমার সময় এবং তোমার সামর্থ্য অনুযায়ী ২ টাকেই আসলে সংযোজন করা উচিত উত্তরের মধ্যে। আচ্ছা, আমরা বৃক্ষ পাথর এবং বৃক্ষ বিকল ডায়ালাইসিস আর প্রতিস্থাপন এই টপিকগুলো নিয়ে যদি কিছু এমসিকিউ দেখি, দেখো বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল তার মধ্যে একটা হচ্ছে কিডনিতে পাথর হওয়ার কারণ কি? এখানে অপশনগুলো হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ, অতিরিক্ত শারীরিক ওজন, মারাত্মক ডায়রিয়া। তাহলে তোমরা আশা করি দেখেই বুঝে ফেলেছো এখানে উত্তর হবে হচ্ছে অতিরিক্ত শারীরিক ওজন। আর বাকি যে অপশনগুলো আছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ, মারাত্মক ডায়রিয়া এগুলো কিন্তু বৃক্ষ বিকলের কারণ। পাথরের কারণ কিন্তু অতিরিক্ত শারীরিক ওজন। ওকে? তারপরে আমরা যদি খেয়াল করি যে ডায়ালাইসিস টিউবের বৈশিষ্ট্য কোনটা? আমরা একটু আগে ডায়ালাইসিস পড়ছি যে ডায়ালাইসিসের একটা যে মেশিন থাকে সেই মেশিনের ভিতর যে টিউব থাকে সেই টিউবের বৈশিষ্ট্য হচ্ছে এটা আংশিক বৈষম্যবেদ্য। এটা কেমন? আংশিক বৈষম্যবেদ্য। আংশিক বৈষম্যবেদ্য। ভেদ্য, অভেদ্য, বৈষম্যভেদ্য এগুলার মানে কিন্তু আমরা আশা করি জানি। ভেদ্য মানে যেটা দিয়ে যেকোনো কিছু আসা যাওয়া করতে পারে। আর অভেদ্য মানে হচ্ছে যেটা দিয়ে কিছুই আসলে আসা যাওয়া করতে পারে না। হ্যাঁ? কোনো কিছুই আসা যাওয়া করতে পারে না। আর বৈষম্য ভেদ্য মানে হচ্ছে যেটার মাধ্যমে কিছু, কিছু উপাদান আসা যাওয়া করতে পারে, আবার কিছু, কিছু উপাদান আসা যাওয়া করতে পারে না। এই ধরনের কিছুকেই মূলত অ বৈষম্যবেদ্য বলে। তো আংশিক বৈষম্যবেদ্য এটাও কিন্তু বৈষম্যভেদ্যরই মতো। এটার মাধ্যমে কিছু উপাদান আ যাওয়া আসার পারমিশন পাইলেও সবকিছু পায় না।
তাইলে ডায়ালাইসিস টিউবের বৈশিষ্ট্যটা কেমন? আংশিক বৈষম্যবেদ্য। ওকে? তারপরে দেখো রক্তের কোন পদার্থ বৃদ্ধিতে কিডনিতে বিকল হয়ে যায়? অপশন আছে ইউরোক্রোম, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ফ্যাট। তাহলে আমরা এখানে অবশ্যই মনে রাখবো মূলত এই ক্রিয়েটিন জিনিসটাই হচ্ছে আসলে সবথেকে বড় ক্ষতিকর উপাদান। এটা বাড়লেই মূলত কিডনি বিকল হয়ে যায়। ঠিক আছে? ডাক্তাররাও কিন্তু যদি কারো কিডনিতে আ সমস্যা দেখা দেয়, তখন যে জিনিসটা সবার আগে চেক করেন সেটা হচ্ছে ক্রিয়েটিনিন অ্যামাউন্টটা। এটা দেখেই আসলে আমাদের কিডনির যে অবস্থাটা সেটা ভালোভাবে বুঝা যায়। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কি? আমরা যখন বৃক্ষ বিকল পড়ছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে ২ টাইপের রিজন বলছিলাম যে কিছু হচ্ছে দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে। যেমন কি ছিল? নেফ্রাইটিস ছিল, তারপর উচ্চ রক্তচাপ ছিল, ডায়াবেটিস ছিল, হ্যাঁ? বৃক্কে পাথর এগুলা ছিল দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে যখন ফাইনালি গিয়ে আমাদের কিডনি বিকল হয়ে যায় সেটা। কিন্তু আরো কিছু রিজন আছে যেগুলার কারণে হঠাৎ করেই সুস্থ মানুষের কিডনি ফল করতে পারে, অর্থাৎ বিকল হয়ে যেতে পারে। সেগুলা কি? তার মধ্যে একটা ছিল অতিরিক্ত রক্তক্ষরণ। কোনো একটা মানুষ অ্যাক্সিডেন্ট কিংবা যেকোনো দুর্ঘটনার কারণে যদি তার অতিরিক্ত ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, তার কিন্তু কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তারপর হচ্ছে মারাত্মক লেভেলের ডায়রিয়া হলে। দেখো এখানে অপশনের মধ্যে কিন্তু আছে ডায়াবেটিস, কিডনিতে পাথর, উচ্চ রক্তচাপ আর মারাত্মক ডায়রিয়া। তাইলে আকস্মিক কিডনি বিকল এটার কারণ কি? মারাত্মক ডায়রিয়া। মারাত্মক ডায়রিয়ার কারণে কিন্তু মানুষের কিডনি হঠাৎ করেই নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? তাইলে বাকি যে কারণগুলো আছে ডায়াবেটিস, কিডনিতে পাথর, উচ্চ রক্তচাপ এগুলা কিন্তু আকস্মিকের জন্য না। এগুলো হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী অসুস্থতার পরে গিয়ে যখন কিডনি নষ্ট হয় সেটার কারণ। তাহলে আকস্মিক কিডনি নষ্টের কারণ কি? মারাত্মক ডায়রিয়া। ওকে, আমরা এটা অবশ্যই ভালো করে মনে রাখবো। তো এইগুলো হচ্ছে অল্প কয়েকটা প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা। আসলে এই অল্প কয়েকটা তো যথেষ্ট না পরীক্ষার জন্য। তোমাদের আরো অনেক প্রশ্ন পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। তবে আমি তোমাদেরকে দেখাইলাম যে আসলে এই টপিকগুলা থেকে কিভাবে প্রশ্ন আসে এই বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা এভাবে করে বুঝে, বুঝে যদি সবগুলো এমসিকিউ সলভ করো, ইনশাআল্লাহ তোমরা দেখবা পরীক্ষায় একেবারে শতভাগ নাম্বার নিশ্চিত করতে পারবা। এরপরে আমরা কিছু উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমরা কিছু প্রয়োগমূলক যে প্রশ্ন অর্থাৎ গ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো আসে, আমি চেষ্টা করছি যে বিগত সালে যে প্রশ্নগুলো বেশি বেশি আসছে ওই টাইপের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। তো দেখো শুরুতেই যে প্রশ্নটা সেটা হচ্ছে বৃক্ষ কিভাবে মূত্র তৈরি করে? হ্যাঁ, আমরা কিন্তু শুরুর দিকে টপিকে আলোচনা করছিলাম যে বৃক্ষ মূত্র তৈরি করে নেফ্রনের মাধ্যমে। আশা করি তোমাদের মনে আছে। যদি তোমাদের এই বিষয়টা উম আ মনে না পড়ে তাইলে তোমরা একটু পেছনে গিয়ে এই পার্টটা দেখে আসতে পারো যে আমাদের নেফ্রন মূলত কি তৈরি করে? আল্ট্রা ফিল্ট্রেশন, নির্বাচনমূলক আ পুনঃশোষণ আর সক্রিয় ক্ষরণ এই ৩ টা প্রক্রিয়ার মাধ্যমেই মূত্র তৈরি করে। ঠিক আছে? এগুলা নিয়ে আমাদের আগেই আলোচনা করা আছে। তারপর দেখো বৃক্ষ চিহ্নিত অংশের লম্বচ্ছেদ চিত্রসহ অঙ্কন করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই ছবি আঁকতে অনীহা প্রকাশ করো। তোমরা ভাবো যে, "স্যার আমি ছবি আঁকতে পারি না, আমার ছবি সুন্দর হয় না, আমি ছবি প্র্যাকটিস করব না।" কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে তুমি যেহেতু সায়েন্স নিছো এবং তোমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা এখন করতে হচ্ছে, সুতরাং বায়োলজিতে যদি তুমি ভালো নাম্বার পেতে চাও তোমাকে কিন্তু ছবি অ্যাড করা লাগবেই লাগবে। এটা একেবারেই আ চিরন্তন সত্য একটা ব্যাপারের মতো। হ্যাঁ? কারণ বিষয়টা এরকম যে তুমি ফিজিক্সে কোনো একটা প্রশ্ন সলভ করবা কিন্তু গাণিতিক সমস্যা দিবা না এমন যেমন হয় না। হ্যাঁ? ফিজিক্স মানেই পদার্থবিজ্ঞান মানেই আসলে গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। ঠিক একইভাবে তোমার রসায়ন মানে যেমন রাসায়নিক বিক্রিয়া দেখাতেই হবে। ঠিক জীববিজ্ঞান মানেও আসলে বিবরণ বা বর্ণনার সাথে ছবি সংযোজন করতে হবে। ছবি দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে ছবি যেহেতু দিতেই হবে, ছবি আসলে কেমন করে দিব? হ্যাঁ, অনেকে খুব ভালো ছবি আঁকে। খুব সুন্দর ছবি আঁকে। ঠিক আছে, যারা সুন্দর ছবি আঁকে। কিন্তু এটাও সত্যি যে আসলে সবাই আর্টিস্ট না। সবাই কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারে না। ইভেন আমি নিজেও আসলে খুব ভালো ছবি আঁকতে পারি না। তারপরেও আমি চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে তোমরা খুব ভালো ছবি আঁকতে না পারলেও তোমাকে চেষ্টা করতে হবে।
এবং স্যারও কিন্তু এটা বুঝবেন যে সবাই আর্টিস্ট না, সবারটা একদম পারফেক্ট হবে না। কিন্তু তুমি যে চেষ্টা করছো, হ্যাঁ? এটার জন্য কিন্তু স্যার তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে এবং তোমার বর্ণনার সাথে যদি ছবিটা আ দেয়া থাকে তাহলে উনি তোমাকে অবশ্যই যে পূর্ণ নাম্বার সেটা দিয়ে দিবেন। তাহলে আমরা বৃক্ষের চিহ্নিত অংশে আমরা অবশ্যই বৃক্ষের ছবিটা আঁকবো এই প্রশ্নের উত্তরে। বৃক্ষের ছবিটা আঁকে এগুলাকে আমরা কি করব? চিহ্নিতকরণ করব। ঠিক আছে? চিহ্নিতকরণ করা মানে হচ্ছে স্থানের বিভিন্ন পয়েন্টের নামগুলা লিখা। ঠিক আছে? এটা হচ্ছে চিহ্নিতকরণ। তাইলে তোমরা ছবির সাথে, সাথে এই চিহ্নিতকরণটা করবা। তাইলে তোমরা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো। যদি কোনো প্রশ্ন এরকম আসে যে বৃক্ষের চিহ্নিত অংশের লম্বচ্ছেদ চিত্রসহ ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাদের ছবিও আঁকতে হবে, ব্যাখ্যাও করতে হবে। কেমন? এখানে কিন্তু ব্যাখ্যা করো কথাটা বলা আছে। কিন্তু কিছু, কিছু প্রশ্নে আবার শুধু আসে চিহ্নিত চিত্র অঙ্কন করো, চিহ্নিত চিত্র অঙ্কন করো। ব্যাখ্যা করার কথা বলা থাকে না। তখন কিন্তু ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আমরা শুধু সুন্দর করে ছবিটা আঁকবো এবং চিহ্নিতকরণ করে দিব। ঠিক আছে? এরপরে দেখো বৃক্ষের গঠন বর্ণনা করো। তাহলে বৃক্ষের আমরা যে গঠনটা পড়ছিলাম, হ্যাঁ? বৃক্ষের গঠন মনে আছে তো? আমরা একটু আগেই আলোচনা করছি। বৃক্ষের মধ্যে সবার বাইরে একটা পর্দা থাকে, হ্যাঁ? রেনাল ক্যাপসুল, দেন রেনাল কর্টেক্স, দেন হচ্ছে ভেতরের অংশটা রেনাল মেডুলা। এভাবে করে বৃক্ষের যে গঠনগুলা সেগুলো তোমরা সুন্দর করে লিখে দিবা ছবি সহকারে। এই হচ্ছে বৃক্ষের গঠন বর্ণনা করে। এরকম প্রশ্ন কিন্তু অহরহ আসে। তারপর দেখো বৃক্ষের কার্যক্রম ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আর এই প্রশ্নটা একটু খেয়াল করো। বৃক্ষের গঠন বর্ণনা, এটার মানে হচ্ছে তুমি বৃক্ষের ছবি এঁকে বৃক্ষের কোন অংশ কি সেটার নাম সহ বর্ণনা করবা, ব্যাখ্যা করবা। কিন্তু এর পরের প্রশ্নটা হচ্ছে বৃক্ষের কার্যক্রম ব্যাখ্যা করবা। এই প্রশ্নের মধ্যে কিন্তু তুমি বৃক্ষের গঠন দেয়া, আসলে গঠনের ব্যাখ্যা দেওয়াটা জরুরি না। তুমি বৃক্ষ কি, কি কাজ করে, হ্যাঁ? যেমন বৃক্ষের প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরে ইউরিন তৈরি করা অর্থাৎ প্রস্রাব তৈরি করা। এই প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা ব্যাখ্যা করবা। পানির সমতা কিভাবে করে, তারপর হচ্ছে অম্লক্ষার সমতা কিভাবে করে, বা কিভাবে না মানে এই কথাগুলা উল্লেখ করবা। এইটা, ঠিক আছে? আর ন্যাফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই যে আমি একটু আগে যেটা বলছিলাম যে চিহ্নিত চিত্র অঙ্কন করো, এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে ন্যাফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই প্রশ্নের মধ্যে তোমরা ন্যাফ্রনের ছবি আঁকবা এবং ন্যাফ্রনের অংশগুলাকে চিহ্নিত করবা। যেমন ন্যাফ্রনের এই যে বাটির মতো অংশটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, হ্যাঁ? তারপর হচ্ছে ইউ আকৃতির অংশটা হচ্ছে লোপ অফ হ্যানলি। তারপর হচ্ছে তোমার এরপরে পেঁচানো অংশটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এভাবে করে ছবি আঁকবা এবং ছবিটা কি করবা? চিহ্নিত করবা। ঠিক আছে? এভাবে করে চিহ্নিত করবা। চিহ্নিতকরণ শেষ হলেই তোমার আসলে উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আ কিভাবে উত্তরটা লিখবা সেটা সম্পর্কে একটা ধারণা। এই উত্তরগুলা তো আমরা আসলে আলোচনার মধ্যে নিয়ে আসছিলাম। তোমরা ওই আলোচনাগুলাকে একটু ভালো করে দেখে নিলেই উত্তরগুলা ইনশাআল্লাহ অবশ্যই পারবা। তাইলে কিভাবে প্রশ্ন উত্তর করতে হবে সেটা আশা করি তোমরা বুঝছো। এই টাইপের প্রশ্নগুলা কোথায় আসে? এই টাইপের প্রশ্নগুলো আসে প্রয়োগে অর্থাৎ ৩ এর জন্য। কিন্তু এগুলার ৩ এর পরে অর্থাৎ ৪ নাম্বারের জন্য উচ্চতর দক্ষতায় যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু খেয়াল করো। দেখো, বৃক্ষ ঠিকমতো কাজ না করলে কি, কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ভাইয়া একটু আগেই তোমাদেরকে যে টপিকটা আলোচনা করছিলাম যে বৃক্ষ বিকল হলে ডায়ালাইসিস করা লাগে অথবা বৃক্ষ প্রতিস্থাপন করা লাগে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যা প্রশ্নের যে উত্তর সেটা আমি একটু আগেও তোমাদেরকে এই কথাটা বলছি যে এরকম প্রশ্নে আমরা অবশ্যই, অবশ্যই ডায়ালাইসিস এবং বৃক্ষ প্রতিস্থাপন ২ টা টপিকই সুন্দর করে উপস্থাপন করব। কখনোই একটা দিয়ে চলে আসব না। ঠিক আছে? অনেকেই বলে, "স্যার আমার সময় বেশি চলে গেছে। আমি একটা অনেক বড় করে লিখে ফেলছি। এজন্য আরেকটা দিই নাই।" এটা আসলে মোটেই উচিত না। আমরা চেষ্টা করব প্রয়োজনে একটাকে একটু কমিয়ে লিখে ২ টা এড করার, অবশ্যই ২ টা এড করার। ওকে, তাইলে বৃক্ষ ঠিকমতো কাজ না করলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের ওষুধ গ্রহণ করতে হবে, ডায়ালাইসিস করাইতে হবে, আর হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপন করতে হবে। এইগুলা ব্যাখ্যা করা লাগবে তোমার। তারপরে দেখো তারপর দেখো আরেকটা প্রশ্ন বলতেছে রেচনতন্ত্র মানবদেহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। রেচনতন্ত্র মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে ব্যাখ্যা করো। তাইলে তোমরা জানো রেচনতন্ত্র হচ্ছে মূলত আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলা বের করার জন্য যে তন্ত্রটা কাজ করে সেটা। আর সেটার অঙ্গ কি, কি? আমরা একদম শুরুর দিকে আলোচনা করছিলাম। রেচনতন্ত্রের অঙ্গ হচ্ছে একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটার, একটা মূত্রথলি এবং একটা ইউরেথ্রা। এই অংশগুলাই মূলত সম্মিলিতভাবে রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে বের করে দেয়, পানির সমতা রক্ষা করে, অম্লক্ষারের সমতা রক্ষা করে। হ্যাঁ, তারপর আমাদের অতিরিক্ত লবণগুলাকে শরীর থেকে বের করে দেয়। তারপর হচ্ছে আমাদের শরীরের মধ্যে যদি কোনো দেখা যায় অবাঞ্ছিত পদার্থ প্রবেশ করে তখনও সেটা বের হতে হেল্প করে। এই হচ্ছে রেচনতন্ত্রের কাজ আরকি। আচ্ছা, রেচনতন্ত্রের প্রধান অঙ্গ কিন্তু কিডনি, যেটা মূলত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করে। যেহেতু এখানে রেচনতন্ত্রের কথা বলছে, তোমরা অবশ্যই আরো কিছু জিনিস আছে এগুলোও এড করার চেষ্টা করবা। যে রেচনতন্ত্রের মধ্যে কিন্তু কিছু গৌণ উপাদান আছে বা প্রক্রিয়া আছে। যেমন আমরা যে লালা মুখের থেকে যে আ লালা ফেলে দেই, এটার বা আমরা যে থুতু ফেলি, এটার মাধ্যমেও কিন্তু কিছু ওয়েস্ট আমাদের শরীর থেকে বের হয়ে যায়, বা আমাদের থেকে যে ঘাম নিঃসরণ হয় এটার থেকেও কিছু কিছু ক্ষতিকর পদার্থ বের হয়ে যায়। এগুলোও কিন্তু রেচনতন্ত্রের অংশ। ওকে, এরপরে দেখো রেচনতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের মধ্যেও কিন্তু প্রায় কাছাকাছি একই কথাই আসবে। রেচনতন্ত্র কি কাজ করে এবং সেটা আমাদের কিভাবে সুরক্ষা দেয়, এই কথাগুলো তোমরা ব্যাখ্যা করবা সুন্দর করে। তারপর দেখো বৃক্ক বিকল হলে কোন চিকিৎসা পদ্ধতি সুস্থ করা আহ, কোন চিকিৎসা পদ্ধতিতে সুস্থ করা যাবে কি? ওই যে প্রথম প্রশ্নটার মতো, যদি কারো বৃক্ক নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, তাহলে আসলে কোন পদ্ধতিতে? আমরা জানি দুইটা পদ্ধতি। আচ্ছা, আচ্ছা, এখানে কিন্তু একটা পদ্ধতি। কোনো পদ্ধতিতে সুস্থ করা যায় কিনা, ডায়ালাইসিসে তো আসলে সুস্থ হয় না। তাইলে এইটা আর এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আহ, বৃক্ক বিকল হলে কি কি পদক্ষেপ নেওয়া যায়, এরকম প্রশ্ন আসলে আমরা ডায়ালাইসিসের কথাও বলবো, কিডনি প্রতিস্থাপনের কথাও বলবো। কিন্তু যদি এরকম প্রশ্ন আসে যে কোন চিকিৎসা পদ্ধতিতে সুস্থ করা যাবে, তাহলে সুস্থ আসলে কখন হয়? সুস্থ হয় যখন আমরা বৃক্ষটা প্রতিস্থাপন করব, শুধুমাত্র তখন। ঠিক আছে, তাহলে আমরা এখানে বৃক্ষ প্রতিস্থাপনটা সুন্দর করে ব্যাখ্যা করব। এরপর দেখো বৃক্ষ বিকল হলে কোন পদ্ধতিতে সুস্থ জীবন যাপন করা সম্ভব। আবার একই কথা, যদি বৃক্ষ বিকল হয়ে যায় তাহলে আমরা যদি বৃক্ষ প্রতিস্থাপন করি তাহলে আমরা সুস্থ জীবন যাপন করতে পারবো, অথবা ডায়ালাইসিসের মাধ্যমেও আসলে কিছু সময়ের জন্য সুস্থ জীবনযাপন করা যায়। তবে একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যদি আমরা উত্তরটা বলি তাহলে হচ্ছে এই প্রশ্নের উত্তর হবে বৃক্ষ প্রতিস্থাপন, কারণ এটার মাধ্যমে আসলে মানুষের একটা পার্মানেন্ট সলিউশন বা একটা সমাধান আসবে। তারপর হচ্ছে বৃক্ষ বিকল হলে মানবদেহে কি কি সমস্যা হতে পারে, ব্যাখ্যা করো। এইটা একটু ভিন্ন টাইপের প্রশ্ন, একটু খেয়াল করো। বৃক্ষ যদি বিকল হয় তাহলে আমাদের কি কি সমস্যা। এখন বৃক্ষ আসলে কি কাজ করে এগুলো যদি একটু খেয়াল করো তাহলে সমস্যাটাও তুমি বুঝবা। বৃক্ষের কাজ হচ্ছে আমাদের শরীর থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের করে দেয়া। তো যদি বৃক্ষ নষ্ট হয়ে যায় তাহলে এগুলো সব শরীরে আটকা পড়ে যাবে, এবং এগুলো যদি আটকা পড়ে যায় তাহলে আমাদের নানা রকমের সমস্যা তৈরি হবে। এই সমস্যাগুলোর কথা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো বৃক্ষ বিকল হলে শরীরের অবস্থা উন্নতির জন্য করণীয় দিক ব্যাখ্যা করো। তো বৃক্ষ বিকল হলে শরীরের অবস্থা উন্নতির জন্য করণীয় দিক, ওই প্রশ্নের ধরন আলাদা আলাদা কিন্তু উত্তর ঘুরে ফিরে ওই দুইটাই টপিক। হ্যাঁ, যেমন আমরা যে বলছিলাম যদি বৃক্ষ বিকল হয় তখন আসলে ডায়ালাইসিস করতে হয় অথবা কিডনি প্রতিস্থাপন করতে হয়। তাহলে আমরা যদি শারীরিক অবস্থার উন্নতি করতে চাই তাহলে আমাদেরকে সাধারণত ডায়ালাইসিস করতে হবে। আর যদি একেবারে পার্মানেন্ট একটা সমাধানে যেতে চাই তাহলে বৃক্ষ প্রতিস্থাপন করতে হবে। ঠিক আছে, তারপর যে বৃক্ষ ঠিকভাবে কাজ না করলে স্থায়ী সমাধান হিসেবে কোন চিকিৎসা অধিক গ্রহণযোগ্য। আহ, এখানেও আসলে একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে কিন্তু তোমাকে জিজ্ঞেস করছে যে বৃক্ষ যদি কাজ না করে তাহলে স্থায়ী সমাধান হিসেবে, হ্যাঁ, কোন চিকিৎসা অধিক গ্রহণযোগ্য। ডায়ালাইসিস কি আসলে স্থায়ী সমাধান? না, কারণ একজন মানুষের সপ্তাহে প্রায় 2 থেকে 3 বার ডায়ালাইসিস করা লাগে। তার মানে একবার ডায়ালাইসিস করলে সে সর্বোচ্চ 2 বা 3 দিন পর্যন্ত থাকতে পারতেছে, এরপর আবার ডায়ালাইসিস করা লাগতেছে। তাহলে এটা কিন্তু মোটেই স্থায়ী কোনো সমাধান না। তাহলে স্থায়ী সমাধান কোনটা? বৃক্ষ প্রতিস্থাপন। তাহলে আমরা শুরুতেই এটা আগে লিখব
যে বৃক্ষ ঠিকভাবে কাজ না করলে স্থায়ী সমাধান হিসেবে আমাদের বৃক্ষ প্রতিস্থাপন করতে হবে। এরপরে আমরা বৃক্ষ প্রতিস্থাপনের বিষয়গুলোকে ব্যাখ্যা করব। ঠিক আছে? আর তোমাদের একটা বিষয় একটু বলে রাখা উচিত, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যখন কোনো একটা প্রশ্ন আনসার করা শুরু করি, তখন ওই আ উত্তরে আমরা অনেক ব্যাখ্যা দেওয়ার পর তারপর মূল কথাটা গিয়ে শেষে সংযোজন করি। এটা কিন্তু একটা ভুল প্রসেস। তোমাকে মূল কথাটা একেবারে শুরুতেই আসলে হাইলাইট করতে হবে। যেমন আ বৃক্ষ ঠিকভাবে কাজ না করলে স্থায়ী সমাধান হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপন। এরপর তুমি বৃক্ষ প্রতিস্থাপন নিয়ে যা ব্যাখ্যা দাও। এই হচ্ছে উত্তরের যে উত্তর করার যে পদ্ধতি সেটা। তো এই হচ্ছে উচ্চতর দক্ষতায় যে প্রশ্নগুলো আসে এগুলা। আমরা রেচন প্রক্রিয়া নিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে একদম ধরে আলোচনা করলাম। প্রত্যেকটা টপিক রিলেটেড কিছু এমসিকিউ করলাম। দেন আমরা কিছু প্রয়োগমূলক প্রশ্ন দেখলাম। এরপরে আমরা কিছু উচ্চতর দক্ষতা যে প্রশ্ন আসে সেগুলো দেখলাম। আশা করি এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর এই অধ্যায়ের এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা ক্লিয়ার করো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবা। ভালো থাকো সবাই। দেখা হবে এর পরের কোনো অধ্যায়ে।